এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আরো একটি ঘটনায়, এবং এই মুহূর্তে আমার সঙ্গে আছেন আপনাদের অত্যন্ত পছন্দের একজন মানুষ, যিনি হচ্ছেন আফনান ভাই। তাকে আমি বলেছিলাম এবং তিনি একটা ঘটনা পাঠিয়েও দিয়েছেন। তার সেই ঘটনাটি আমি এখন আপনাদের জন্য প্লে করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুনে আসি আফনান ভাইয়ের ঘটনাটি। যে ঘটনাটি পাঠিয়েছেন, চলুন শুরু করি ঘটনাটি। মূলত ওনার আগের যে ঘটনাটি আমরা সিলেক্ট করেছিলাম এবং প্রচার করেছিলাম, তাতে উৎসাহিত হয়েই উনি আবার ঘটনাটি পাঠিয়েছেন। উনি যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন, তো ওনার খুব কাছের এক বড় ভাই মোহাম্মদ দুলাল শেখের কাছ থেকে। আর এই যে দুলাল ভাই, উনি ঘটনাটি সংগ্রহ করেছিলেন তার এক কলিগ, তার নাম হচ্ছে রাজু হোসেন জনি, তার কাছ থেকে। মূলত এই রাজু হোসেন জনি ভাইয়ের দুঃসম্পর্কে এক চাচা, তার নাম হচ্ছে জামাল। আর ওই জামাল ভাইয়েরই আপন দুই ছোট ভাই, একজনের নাম কামাল আর একজনের নাম হলো কালাম। এই তিনজনের সাথে একত্রে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটির শিরোনাম মাঝ নদীতে নরখাদক। শিরোনাম শুনেই বুঝতে পারছেন ঘটনাটি কেমন হতে পারে। চলুন শুরু করি ঘটনাটির সময়কাল 1980 থেকে 82 সালের মাঝামাঝি শীতকালে কোনো একটি সময়। এই যে জামাল, ওনার বাসার পাশেই কিন্তু একটি নদী রয়েছে। এখনো কিন্তু ওই নদীটি শুকিয়ে যায় নাই, সেটা এখনো ওরকমই রয়েছে। নদীটির নাম প্রকাশ করার অনুমতি পাওয়া যায়নি, যদিও বা সেই নদীটির নাম জানানো ওনারা কর্তব্য মনে করেছেন এবং আমাদেরকে জানিয়েছেন, কিন্তু যেহেতু নাম প্রকাশের অনুমতি নাই, এই জন্য আমরা এটা বলতে পারলাম না। তো এই যে জামাল এবং তার দুই ভাই কামাল এবং কালাম, ওনাদের দাদির লাশকে কেন্দ্র করে ঘটনাটি ঘটেছিল। এই জামালের বিয়ের পর খুব ভালোভাবে তারা পরিবারের সকলেই মিলে দিন কাটাচ্ছিলেন। হঠাৎ করে একদিন সন্ধ্যার পর তাদের দাদি বার্ধক্যজনিত কারণে মারা যান। পরিবারের শোকের ছায়া নেমে আসে। যথারীতি জামালের দাদির লাশ গোসল দিয়ে কাফন করাতে রাত প্রায় 8টা বেজে যায়। আর ওই সময় কিন্তু রাত 8টা মানে কিন্তু গ্রামাঞ্চলে অনেক রাত। আর ওনারা চিন্তা করেন যে লাশ তো এখন দাফন করতে হবে। প্রবলেম হলো যে এই লাশটাকে দাফন করার জন্য নৌকায় করে প্রায় 30 মিনিট ধরে নদী পার হয়ে ওই পাশে যেতে হবে, কেননা আশেপাশের এলাকায় একমাত্র কবরস্থান বলতে যেটা ছিল সেটা হচ্ছে ওই নদীর ওপারে। কিন্তু এখানে হয় সমস্যা আর একটা। এই জামাল ভাইদের যে বাসা, এই বাসাটা কিন্তু জনবহুল এলাকার মধ্যে না থাকায় তাদের পরিবারে তারা 3 ভাই ব্যতীত অন্য কোনো পুরুষ মানুষ ছিলেন না। আর তাদের পরিবারের আর একটা অংশ, আত্মীয় স্বজনরা, তারা সকলেই ছিলেন নদীর অপর প্রান্তে। মূলত জমি জমা নিয়ে তাদের পরিবারের মধ্যে বিরোধ থাকার কারণে নদীর এই প্রান্তে এসে তারা বসতবাড়ি তৈরি করে থাকতে শুরু করেন। এখন কথা হলো, লাশ তো নৌকায় করে নদীটা পার হয়ে ওই পাশে নিয়ে যেতে হবে। এখন 3 ভাই, দাদির লাশকে তো নিয়ে যেতেই হবে। এখন লাশ তো ফেলে রাখা যাচ্ছে না। ওনারা একটা খাটিয়ায় করে লাশটা নিয়ে রওনা দিলেন। উদ্দেশ্য নদীর ওপারে যেই কবরস্থানটা রয়েছে সেখানে লাশটি দাফন করবেন এবং ওপাশে যে আত্মীয় স্বজনরা রয়েছেন তাদেরকেও ওনারা খোঁজ খবর জানাবেন। ওই সময়ে আসলে যে সময়টা 80 থেকে 82 সাল, তখন তো এরকম মোবাইল ফোন ছিল না। আর মারা গিয়েছেন রাতের বেলা। গ্রামের লোকজন কিন্তু ওই সময়টাতে সন্ধ্যার পরপরই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তেন। মূলত ওই খাওয়া দাওয়া করে শোয়ার পরই দাদির শরীর খারাপ লাগা শুরু করে এবং তারপরে উনি মারা যান। তাহলে পুরো গ্রাম কিন্তু একদম ঘুমে অচেতন ওই সময়ে। তো ওনারা একটা খাটিয়া পাশের একটা মসজিদ থেকে ম্যানেজ করে দাদির লাশ 3 জন নিয়ে রওনা দেন। তো ওনারা নদীর কাছে চলেও যান। সামনের দিকে বড় ভাই 2 হাতে খাটিয়ার 2টা হাতল ধরেছেন। ওনাদের সাথে কিন্তু আর অন্য কোনো লোকজন নাই, কারণ ওনাদের পরিবারের সব সদস্যরাই কিন্তু আত্মীয় স্বজনদের মধ্যে যারা আছেন আর কি, বলতে গেলে পুরুষ সদস্য, তারা সকলেই কিন্তু নদীর ওই পারে, সেখানেই তাদের আসল ঠিকানা আর কি। ওনারা যাচ্ছেন, নদীর পাড়ে চলে যান। রাত তখন কয়টা বাজে? সর্বোচ্চ 10টা বাজে।
এখনকার সময় 10টা তো আসলে বেশি রাত না, কিন্তু ওই সময় প্রেক্ষাপটে, ওই গ্রামের প্রেক্ষাপটে, চরাঞ্চলের প্রেক্ষাপটে সেটা অনেক রাত। তো ওনারা নদীর ওখানে গিয়ে দেখতে পান যে একজন মাঝি নৌকায় একজন বৃদ্ধ যাত্রী নিয়ে বসে আছেন। তখন এই জামাল ভাই ওই মাঝিকে উদ্দেশ্য করে বলেন যে লাশটি ওপারে নিয়ে যাওয়ার জন্য তাকে, কিন্তু সমস্যা হলো ওই মাঝি বলেন যে আমি লাশ নিয়ে নৌকায় যেতে পারবো না। তখন ওই জামাল ভাই ওই মাঝিকে উদ্দেশ্য করে বলেন যে ভাই, আপনি কি মারা যাবেন না কখনো, নাকি সারা জীবন পৃথিবীতে থাকবেন? এখন একজন বৃদ্ধা মহিলা মারা গেছেন, তার লাশ নিয়ে যাবেন না, এটা কোন ধরনের মানবিকতা? যাই হোক, ওই মাঝি তো কিছুতে রাজি হয় না, বলে না ভাই, আপনি যে কথাই বলেন না কেন, এই লাশ আমি এই রাতের বেলা, দিনের বেলা হইলে একটা কথা ছিল, কিন্তু রাতের বেলা আমি লাশ নৌকায় উঠাবো না, দরকার হলে সকাল পর্যন্ত অপেক্ষা করবো এখানে, কিন্তু লাশ আমি নৌকায় উঠাবো না। ওনারা বলছেন এটা তো কোনো আত্মহত্যার লাশ না, অপমৃত্যুর লাশ না, কিন্তু মাঝি কিছুতেই বোঝে না। মাঝি বলেন না, আমি উঠাবোই না, এসব কথাবার্তা বলে লাভ হবে না। একটা পর্যায়ে এসে মাঝি রাজি হন, তবে মাঝি বলেন যে ঠিক আছে, লাশ আপনারা নিয়ে যেতে চান আমার নৌকায়, যান, তবে আমি যাব না, আমি এই পাশে থাকলাম, এই যে একজন বৃদ্ধ লোক বসে আছে, একে নিয়ে আর আপনাদের দাদির লাশ নিয়ে আপনারা 3 ভাই নৌকা চালাতে চালাতে ওই পাশে চলে যান। তখন আবার জামাল ভাই বলে যে আপনার নৌকা আমি ওই পাশে নিয়ে যাব, আপনার নৌকাটা বুঝাই দিতে হবে না? বলে আপনার লাশ দাফন করে চলে আসবেন, তাতে তো অনেক সময় লাগবে। সময় লাগুক, কিন্তু আমি লাশ নিয়ে যাব না, যেহেতু বলছেন গ্রামের মানুষ পরিচিত, কিন্তু লাশের সাথে আমি যাব না। এই মাঝির এই যে এইরকম ঘাটতেনামি শুরু করে দিয়েছে, এখন ওই নৌকা ছাড়া তো ওখানে আর কোনো নৌকা নাই রাতের বেলা। বাধ্য হয়ে এই জামাল ভাই মাঝির প্রস্তাবে রাজি হলেন, আর মাঝি বলে দিলেন ওই পারে মানিক নামে একজন আছে, তাকে চিৎকার দিয়ে ডাকলেই মানিক উত্তর নেবে, মানিকের কাছে নৌকা বুঝিয়ে দিয়ে ওনারা যেন লাশ নিয়ে চলে যান। এদিকে এই যে নৌকায় যে বৃদ্ধ লোকটি বসেছিলেন, যখন এই মাঝি আর নৌকার সাথে যাবে না এবং শেষমেশ ওই লাশটি যখন ওখানে ওঠানো হলো নৌকাতে, এই 3 ভাই একটা অদ্ভুত বিষয় খেয়াল করলেন, সেটা হলো যে ওই যে বৃদ্ধ লোকটি মনে হলো খুব খুশি হয়েছে, এতক্ষণ কিন্তু সে কোনো কথা বলে নাই, চুপটি করে নৌকার মাঝখানে বসে আছে। এদিকে জামাল ভাই উনি নৌকা চালানো শুরু করে দিয়েছেন, আর মূল যে মাঝি সে এপারেই বসে আছে। তো কিছুটা পথ কেবল গিয়েছেন, এমন সময় ওই বৃদ্ধ লোকটি বলে, রে বাপুরে, আমার তো ঘুম আসতেছে, শরীরটাও ভালো লাগতেছে না, আমি একটু শুয়ে পড়ি। এই কথা বলতে না বলতেই ওই যে খাটিয়া, যেটা ওই খাটিয়ার পাশে এসে এই বৃদ্ধ লোকটি একটা চাদর মুড়িতে শুয়ে পড়েছেন। ওদিকে জামাল ভাই বলতেছেন যে আরে চাচা, করেন কি, একটা লাশের পাশে এভাবে শুয়ে থাকবেন? নৌকায় তো আরো জায়গা আছে, একটু সাইডে সরেন, লাশের পাশে শুয়ে থাকতে আপনার ভয় টয় লাগবে না? তখন ওই লোকটি বলে, আরে বাপুরে, কিসের ভয়, পৃথিবীতে আসছি একা, আবার একাই চলে যেতে হবে লাশ হয়ে, লাশ দেখে ভয় পেলে কি চলবে? এই ধরনের আধ্যাত্মিক কথাবার্তা তাদেরকে বলেন। জামাল ভাই চিন্তা করেন, যাক, লোকটা তো ভালোই, মৃত্যুর চিন্তা আছে, এত সুন্দর সুন্দর কথা বলতেছেন, ওনারা আর কিছু মনে করেন না। নৌকাটা কিন্তু বেশ বড়ই ছিল, কিন্তু বৈঠা দিয়ে চালানো নৌকা, মানে কোনো ইঞ্জিন চালিত নৌকা না। বড় নৌকা চালাতে গেলে তো কিন্তু একটু কষ্ট হয়, আস্তে আস্তে আগায়, ছোট নৌকা তো তাড়াতাড়ি আগায়। তো নৌকাটা আস্তে আস্তে যাচ্ছিল। একটা সময় এই জামাল ভাই উনি নৌকা চালাচ্ছিলেন, উনি খেয়াল করলেন যে তার দাদির যে কাফনের কাপড়টা, মনে হচ্ছে কাফনের কাপড়টা ভিজে উঠছে, আস্তে আস্তে মনে হচ্ছে যে তার শরীর থেকে রক্ত বের হচ্ছে, অথচ উনি তো মারা গিয়েছেন, মারা যাওয়ার পরে তো রক্ত আসলে মানুষের জমাটবদ্ধ হয়ে যায়, ওরকম রক্তের প্রবাহটা থাকে না। কিন্তু তারপরেও যদি শরীরের কোনো অংশ কেটে ছিঁড়ে যায়, সেখানে কিন্তু ওই জমাটবদ্ধ রক্তই কিন্তু কোনো কাপড়ে লাগলে সেটা বোঝা যায়। অন্ধকারেও কিন্তু
যতটুকু আলো ছিল, ওখানে হারিকেন ছিল নৌকাতে, বুঝতে পারছেন। ওদিকে ওই লোকটা কিন্তু ওই যে চাদর মুড়ি দিয়ে সে কিন্তু শুয়ে গেছে, কোনো নড়াচড়া নাই। জামাল ভাই কিন্তু বিষয়টা বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা এখানে হচ্ছে, কিন্তু উনি কিচ্ছুটি বুঝতে দিচ্ছেন না, তার দুই ভাইকেও না। তার দুই ভাই নৌকার সামনের দিকে বসে আছে, মাঝখানে খাটিয়া সমেত লাশ, আর ওই খাটিয়ার পাশে শুয়ে আছে হচ্ছে ওই বৃদ্ধ লোকটা। এখন বৃদ্ধ লোকটা যে কোনো অশুভ কিছু কিনা এটাও কিন্তু পরিষ্কারভাবে ওই সময়ও বোঝা যাচ্ছিল না, কিন্তু ওই নৌকায় কোনো একটা অশুভ শক্তি ভর করেছে এটা কিন্তু এই জামাল ভাই বুঝতে পেরেছিলেন। এখন ওনারা যে ছোট ভাই, তারা যুবক হলেও একটু ভীতু প্রকৃতির ছিলেন, এই কারণে উনি কিছু বলছিলেন না। আস্তে 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 যখন ওই নৌকাটা ওই পারে চলে আসে, পার হওয়ার পর ওই বৃদ্ধ লোকটিও উঠে বসেন। উঠে বসার পর তখন ওই জামাল ভাই চিৎকার করে, ও মানিক ভাই, মানিক ভাই বলে ডাকেন, কারণ ওখানে মানিক নামে একজন থাকার কথা ছিল, কিন্তু তার কোনো সারা শব্দ পাওয়া যায় না। জামাল ভাই একটা বুদ্ধি আটেন, মাথাটা খুব ঠান্ডা করে আর কি এই প্ল্যানটা উনি করেছিলেন। সেটা হলো, উনি ওই বৃদ্ধ লোকটিকে বলেন যে চাচা, আপনি এই লাশটার সাথে একটু বসেন, আমরা গিয়ে ওই মানিক ভাইকে খুঁজে নিয়ে আসি। তখন ওই বৃদ্ধ লোকটি বলে, ওরে বাবারে, এই লাশের সাথে তোমরা আমাকে রেখে চলে যাবা, এটা তো ঠিক না। তখন আবার জামাল ভাই বলেন, এটা আবার কি কথা বললেন, একটু আগেই না বললেন যে পৃথিবীতে আসছি একা, চলে যাব একা, লাশ হয়ে যেতে হবে, লাশ দেখে ভয় গিয়েছে, তাই এখন ভয় পাচ্ছেন কেন? তখন বললেন, আরে ওই সময় তো বলছিলাম তোমরা সাথে ছিলা, এই জন্য বলছিলাম, এখন তোমরা সবাই চলে যাবে, লাশের পাশে আমাকে বসায় রেখে যাবে, এটা কি হইলো নাকি? তখন জামাল ভাই বলেন যে আপনার চিন্তার কোনো কারণ নাই, আমরা দূরে যাব না, জাস্ট খালি এই যে এতটুকু এই ঘাট থেকে উপরে উঠে দেখবো এই মানিক ভাই কোন দিকে গেল। আর তাছাড়া আমাদের আরো আত্মীয় স্বজন আছে, তাদেরকে একটু চিৎকার করে ডাকতে হবে, আমাদের সব আত্মীয় স্বজন তো এই পারে। তখন ওই বৃদ্ধ লোকটিকে বোঝাতে সক্ষম হন এবং বৃদ্ধ লোকটি বলেন যে বাপুরে, আমি কিন্তু চোখে কম দেখি, আমার দৃষ্টি সীমা যতটুকু আছে, যতটুকু আমি দেখতে পাই, তোমরা কিন্তু এর বাইরে যাও না, আমি কিন্তু খুব ভয় পাই। তখন এই জামাল ভাই বলেন যে হ্যাঁ ঠিক আছে, আমরা কাছাকাছি থাকবো। নৌকা থেকে নামার পর জামাল ভাই তার অন্য দুই ভাই কামাল আর কালাম, এই দুইজনকে বলেছেন, এই কামাল আর কালাম, পিছন দিকে তাকাবি না, সোজা দৌড় দিবি, দৌড়ে আমি যেদিকে যাই সেদিকে যাবি, এলোমেলো দৌড়াবি না, মাথা ঠান্ডা রাখবি, কিন্তু পথ হারাবি না, আমি যেদিকে যাই সেদিকে যাবি, তিনজন একসাথে থাকতে হবে। এখন ওরা কিন্তু বিষয়টা বুঝতে পারতেছে না, ওই পর্যন্ত স্বাভাবিক ছিল যে নেমে মানিককে খুঁজবে, তারা কিন্তু এই বিষয়টা জানে না যে এতক্ষণ কি হয়েছে বা জামাল ভাই কি আঁচ করতে পেরেছিলেন। আর জামাল ভাই বলে দিয়েছেন, এখন কোনো প্রশ্ন করিস না, যা বলার পরে বলবো। জামাল ভাই তো দিয়েছেন এক দৌড়, তার পেছন পেছন তার দুই ভাই দৌড়ানো শুরু করেছেন। আর ওই যে বৃদ্ধ, ওই বৃদ্ধ বলতেছেন, ওই ধোকাবাজ, এইভাবে আমাকে রেখে দৌড়াচ্ছিস, দাঁড়া দাঁড়া, ফল ভালো হবে না কিন্তু, দাঁড়া। এদিকে ওনারা তো দৌড়েই যাচ্ছেন, এদিকে দৌড়াচ্ছেন, আর পেছন থেকে ওই বৃদ্ধর চিৎকার, দৌড়ালে তো আসলে বৃদ্ধর চিৎকারটা আস্তে আস্তে ক্ষীণ হয়ে আসার কথা, কিন্তু মনে হচ্ছে ওই বৃদ্ধ তাদের কাছেই রয়েছে, এরকম শব্দ মনে হচ্ছিল। এদিকে ওনারা দৌড়াচ্ছেন, দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে জামাল ভাইয়ের ওই অন্ধকারেই নজরে পড়ে একটা গোয়াল ঘরের মতো কিছু একটা দেখা যাচ্ছে এবং ওখানে গরুও আছে। তো উনি ওনার দুই ভাইকে কি বলেছেন যে এইদিকে গোয়াল ঘরের ভিতরে ঢুকবো। এখন ওই দুই ভাই বলতেছেন যে ভাই, সামনে তো বাড়ি ঘর আছে, বাড়ি ঘরে যাই, কয় না তুই তাড়াতাড়ি আয়, গোয়াল ঘরে ঢুকবো। ওনারা দৌড়ে গোয়াল ঘরের দরজাটা দড়ি দিয়ে বাঁধা ছিল, দড়ি দিয়ে বাঁধা ওই গিট খুলে ওনারা ভিতরে ঢুকে পড়েন, ঢুকে পড়তে হাঁপাতে থাকেন এবং ওই দুই ভাইকে বলতেছেন একদম চুপ করে বসে থাক, কোনো কথা বলবি না। এখন এই দুই ভাই কিন্তু এখনো পরিপূর্ণ হয়ে বুঝতে পারেন নাই যে তার ভাই কেন দৌড় দিল দাদির লাশটা ওখানে রেখে। হালকা ভয় পাচ্ছিলেন, কিন্তু কেন এটা হচ্ছিল এটা তখনও বুঝতে পারেন নাই। তখন তাকে বলতেছিলেন যে জামাল ভাই বলেন তো ঘটনা কি? বলে যে চুপ, একটু পরে বুঝতে পারবি, একদম শব্দ করবি না, চুপ করে বসে থাক, শব্দ করলে গরুগুলো ভয় পাবে, গরুগুলো ডাকাডাকি শুরু করবে, তখন আর একটা ঝামেলা হবে, এখন চুপ করে থাক। তো এই কথোপকথন হচ্ছে, এর মধ্যেই ধপ 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 করে এক ধরনের শব্দ হচ্ছে, মনে হচ্ছে খুব ভারী পায়ে কেউ হেঁটে আসছে।
তারা চাঁদের আলোতে, কারণ গোয়াল ঘরে তো আসলে ওরকম এত টাইট ফিটিং কোনো বেড়া থাকে না, বায়ু প্রবাহিত হওয়ার জন্য বেশ অনেক জায়গায় ফাঁকা থাকে। তো চাঁদের আলোতে স্পষ্টভাবে তিন ভাই দেখতে পাচ্ছেন বিশাল দানবাকৃতির কিছু একটা ওই গোয়াল ঘরের সামনে হেঁটে এসেছে এবং গোয়াল ঘরের চারদিকে হাঁটছে। সেটার উচ্চতা প্রায় 30-40 হাত হবে তাদের বর্ণনা অনুযায়ী। তো ওই জিনিসটা গোয়াল ঘরের চারদিকে হাঁটছে। হাঁটতে হাঁটতে হঠাৎ করে কি করেছে, ওই দানবটার এক হাত গোয়াল ঘরের যে দরজাটা ছিল, যেটা দড়ি দিয়ে বাঁধা, ওই দরজার ভিতর দিয়ে হাত ঢুকিয়ে দিয়েছে। আর হাত ঢোকানোর সাথে সাথে ওখানকার যে গরুগুলো ছিল, ওই গরুগুলো প্রচন্ড জোরে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে। গরুগুলো এলো পাথারি একটা আর একটাকে লাথি মারতে শুরু করেছে। আর কয়েকটা গরুর কাছেই এই কামাল এবং কালাম, এই দুজন ছিল, তারাও গরুর লাথি খেয়ে বেশ আহত হয়েছিলেন, তবে সেই আঘাতগুলো গুরুতর ছিল না। তো এইভাবে গরুগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে, আর ওই হাতটা ঢুকিয়ে ওই হাত ভেতরে মনে হচ্ছে অন্ধকারে কিছু হাত রাখছে ওই হাতটা। তবে অল্প কিছু সময়ের মধ্যে ওই হাতটা আবার ওই দানবটা বাইরে নিয়ে যায় এবং যেভাবে এসেছিল ওইভাবেই ধপ 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 শব্দ করতে করতে হাঁটতে হাঁটতে চলে যায়। তো ওনারা তো ওখান থেকে বাইরে বের হচ্ছেন না। এদিকে গরু মাঝে মাঝে রাতের বেলা এরকম শব্দ করেই। এই চিন্তা করে বাড়ির মালিক উঠে গেলেও, ঘুম থেকে উঠে গেলে ওনারা আর ভেতর দিকে আসেন নাই, যে আরো বেশিক্ষণ শব্দ হলে ওনারা আসবেন। তো দেখা গেল যে শব্দ থেমে গেছে, ওনারা আসেন নাই। আর ওই গ্রামে গরু চুরির ঘটনা ঘটতো না, এতটুকু ওনারা নিশ্চিত ছিলেন আর কি। ফজরের আজান যখন দিয়েছে তখন এই জামাল ভাই তার অন্য দুই ভাইকে নিয়ে এই গোয়ালঘর থেকে বের হয়ে তখন ওই যে গোয়ালঘরের কাছে যে বাড়িটা, ওই বাড়িতে গিয়েছেন, টাকাটাকি করেছেন। সেই বাড়ির লোক উঠে আসে, দেখা গেল যে অন্ধকারে তো আসলে অনেক কিছু বুঝতে পারছেন না, ওই যেই বাড়িটা, ওই বাড়িটা ওনাদেরই এক দুঃসম্পর্কের আত্মীয়। তো ওনারা তো একে অপরকে চিনে ফেলেছে। তো আত্মীয় বলেন, আরে জামাল, কালাম আর কামাল, এত রাতের বেলা তোরা আমাকে ডাকলি? তখন বলেন যে ভাই ঘরের ভিতরে ঢোকান, জরুরি কথা আছে। তখন ঘরের ভিতরে যান এবং বলেন যে এই ঘটনা, আপনার এই গোয়াল ঘরের মধ্যে তো আমরা এতক্ষণ বসেছিলাম। তখন উনি বলেন যে যাক, ভালো করেছিস, এখন যেহেতু আজান দিয়ে দিছে তাড়াতাড়ি চল ওই নদীর ঘাটে যাই, তো দাদির লাশের কি অবস্থা। তখন ওনারা আরো বেশ কিছু লোকজন জোগাড় করে ওই নদীর ঘাটে যান। ততক্ষণে কিন্তু মানে সকালের আলো ফুটে গেছে। ওখানে গিয়ে দেখতে পান যে তার দাদির যে লাশটা, ওই লাশটার একটা পা পুরোপুরি মানে খাওয়া, আর একটা পায়ের হাঁটু পর্যন্ত খাওয়া, বাকিটা আর কোনো কিছু হয়নি। আর নৌকাটা ভাঙা অবস্থায় পড়ে আছে, আর ওই ডেড বডিটা ওই নৌকারই একটা পাশে পড়ে আছে। তখন এই দৃশ্য সকলেই দেখেছিলেন। তো যাই হোক, ওনার দাদির লাশটা ওখান থেকে আবার নিয়ে এসে যথাযথভাবে সকল প্রক্রিয়া শেষ করে কবরস্থ করা হয় সেই কবরস্থানে। এরপরে এই যে জামাল ভাই, উনি কিন্তু বেশ কিছু মানুষের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন। যেমন একটা প্রশ্ন হলো যে তুমি বাড়িতে না গিয়ে কেন গোয়াল ঘরে গেলা? তখন এই জামাল ভাই বলেছিলেন যে ওনার দাদা বলেছিলেন যদি কেউ গোয়াল ঘরে ঢোকে বিপদে পড়ে, আশেপাশে অন্য কোনো মসজিদ নাই, কিচ্ছু নাই, কিন্তু গোয়াল ঘর আছে এবং সেখানে যদি গরু ছাগল থাকে তাহলে সেখানে ঢুকে পড়লে বিপদ আপদের সম্ভাবনা খুব কমে যায়। কেননা ওনার দাদা নাকি বিশেষ প্রয়োজনে রাতের বেলা যদি কোথাও যেতেন তাহলে ওই গোয়ালঘর থেকে একটি গরুর সাথে নিয়ে যেতেন, গরুর দড়িটা ওনার হাতে থাকতো, সাথে নিয়ে যেতেন, আবার ওই গরুটাকে সাথে নিয়েই উনি বাড়িতে ফিরতেন। ফেরার পর গরুটাকে আবার গোয়ালঘরে ঢুকিয়ে দিতেন। যদি কখনো রাতের বেলা ইমার্জেন্সি কোনো কারণে দূরে কোথাও যেতে হতো তখন নাকি উনি এই কাজটি করতেন। ওনার দাদাই নাকি এই বিষয়টি শিখিয়ে দিয়েছিলেন। ওই চিন্তা থেকেই উনি মাথা ঠান্ডা রেখে ওই অবস্থাতেই এই কাজটি করেছিলেন। আল্লাহর অশেষ রহমতে উনি বেঁচে গিয়েছিলেন। তবে এখানে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে অনেক সময় গোয়াল ঘরেও কিন্তু আক্রমণ হয়। তবে এটা নির্ভর করে কোন ধরনের পিশাচ সেখানে আক্রমণ করেছে। অনেক শক্তিশালী পিশাচগুলো কিন্তু এসব কোনো কিছুই মানে না। আগুন দেখিয়েও তাদেরকে ভয় দেখানো যায় না, লোহা দেখিয়েও ভয় দেখানো যায় না। সব ধরনের কলা কৌশল বা ব্যাকরণ ওই ধরনের পিশাচদের কাছে অচল হয়ে যায়। এই ধরনের পিশাচদের খপ্পরে পড়লে কিন্তু বিপদ আছে। তবে এই যে জামাল ভাই যিনি,
উনি যে বুদ্ধি করেছিলেন আল্লাহর রহমতে উনি বেঁচে গিয়েছিলেন, ওই বিশ্বাসটা অতটা শক্তিশালী ছিল না। তবে এরপরে একজন হুজুরের সাথে কথা বলা হয়েছিল, হুজুর বলেছিলেন যে তোমাদেরকে ক্ষতি করতে না পেরে রাগ করে এসে ওই নৌকাটি সে ভেঙে দিয়ে যায়। আর যেহেতু লাশার এই যে লাশটা ছিল ওই লাশের বেশ খানিকটা অংশ সে খেয়ে ফেলেছে, তারপর এই ধরনের ঝামেলা হয়েছে, তারা রুচি ছিল না, লাশটা ওইভাবে রেখে সে চলে যায়। তা না হলে ওই লাশটির একটি অংশ অবশিষ্ট থাকতো না। তো এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আর দুলাল ভাইকেও ধন্যবাদ, চমৎকার একটি ঘটনা সংগ্রহ করে সাকিব ভাইকে দিয়েছেন। প্রিয় লিসেনার্স, এভাবেই আমরা একদম গ্রামের যে ঘটনাগুলো, চর অঞ্চলের ঘটনাগুলো, এই ঘটনাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। তবে আপনারা যদি ঘটনা না পাঠান তাহলে কিন্তু পৌঁছে দিতে পারবো না। এই জন্য বলি যে আমরা সবসময় সত্য ভয়ের ঘটনা প্রকাশের চেষ্টা করি, কিন্তু সেটা সবসময় সম্ভবপর হয় না। কেননা আমরা কখনোই বলতে পারি না 100% নিশ্চিত হয়ে যায় এই ঘটনাটি সত্য। ভৌতিক ঘটনার কোনো প্রমাণ দেয়া যায় না। তাছাড়া অনেক ঘটনার সাল, স্থান এগুলোরও ঠিকঠাক কোনো তথ্য পাওয়া যায় না। লোকমুখে শোনা অনেক ঘটনাই আমাদের সামনে চলে আসে, এটা লোকসংস্কৃতির একটা অংশের মতো হয়ে গেছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। সব ঘটনায় যে খুব মারাত্মক ভয়ের হবে বিষয়টা এরকমও নয়। আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমাদের প্রত্যন্ত অঞ্চলের লিসেনাররা রয়েছেন যারা আমাদের ঘটনাগুলো শোনেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা ঘটনা পাঠাচ্ছেন বলেই এই ঘটনাগুলো আমাদের গ্রামের মানুষের কাছে, শহরের মানুষের কাছে তো আছেই, গ্রামের মানুষদের কাছেও সেটা পৌঁছে গেছে। বিভিন্ন হাট বাজারে, চায়ের আড্ডায়, সেখানেও আফটার দ্য হরর ওয়ার্ল্ডের ঘটনাগুলো মোবাইলে বাজছে। এটাও আমাদের জন্য আলহামদুলিল্লাহ অনেক বড় একটি পাওয়া। প্রিয় লিসেনার্স, আপনারা আপনাদের ঘটনাগুলো কিন্তু পাঠাতে কোনো কার্পণ্য করবেন না। আপনারা না পাঠালে কিন্তু আফটার দ্য হরর ওয়ার্ল্ড একটা সময় থেমে যাবে। এই জন্য অবশ্যই আপনারা ঘটনা ইনশাল্লাহ পাঠাবেন এই কামনাই করি। আর সত্য ভয়ের ঘটনাগুলোই আপনারা পাঠাবেন। কোনো বানানো ঘটনাগুলো কিন্তু অনেক আকর্ষণ সৃষ্টি করতে পারে হয়তো সাময়িক সময়ের জন্য, কিন্তু মিথ্যা তো মিথ্যাই। এই জন্য মিথ্যা ঘটনা শুনিয়ে আপনাদেরকে আমি আনন্দ দিতে চাই না। আর যারা মিথ্যা ঘটনা পাঠাবেন হাসরের মাঠে কিন্তু আমি অবশ্যই তাদেরকে ধরবো। যখন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন মিথ্যা ঘটনা শুনিয়েছ, এটা তো একটা প্ল্যাটফর্মে রয়ে গেছে, এই মিথ্যা ঘটনা অনেকেই শুনছে, মিথ্যা প্রচার করেছো, তখন আমি কিন্তু বলবো যে আমি আমার জায়গা থেকে বলেছিলাম যে আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠান, কিন্তু যিনি পাঠান নাই আল্লাহ আপনি তাকে ধরেন। এই কারণে প্রিয় লিসেনার্স আমি বলছি যে আপনারা সত্য ভয়ের ঘটনা পাঠাবেন। ঘটনা না থাকলে পাঠানোর দরকার নাই। আর আমি এটাও বলছি, যদি টাকা দিয়ে ঘটনা কখন আমাকে সংগ্রহ করতে হয় সেদিন আফটার দ্য হরর ওয়ার্ল্ড বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু টাকা দিয়ে কারো কাছ থেকে আমি কখনোই ঘটনা সংগ্রহ করব না। তখন আমি অন্য কাজ করব, অন্য ধরনের কোন একটা কন্টেন্ট নিয়ে কাজ করব। কিন্তু টাকা দিয়ে আমি কারো কাছ থেকে কখনোই কোনো অবস্থাতেই ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাকে কারো কাছে ঘটনা সংগ্রহ না করান। এবং কেউ যদি কখনো ঘটনা দেওয়ার পর আমাদের কাছে এই ধরনের অর্থনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করেন, তার কাছ থেকে আমরা কিন্তু কখনোই আর ঘটনা নেই না। সে যেই হোক না কেন, যত বড় ঘটনা সংগ্রাহকই হোক না কেন, তার কাছ থেকে ঘটনা নিয়ে আমরা বন্ধ করে দিই। এরকম একটা দুটো ঘটেছে, একদম যে ঘটে নাই তা না, কিন্তু তার সাথে আমরা কখনো যোগাযোগই করি না। ইমেল করলেও আমরা কখনো রিপ্লাই দেই না তাদেরকে। এই জন্য আমরা আমাদের যে নৈতিক জায়গাটা সেটা ধরে রাখার চেষ্টা করছি। ইনশাল্লাহ যেদিন পারবো না সেদিন এই শো বন্ধ করে দিব। এতটুকুই বলতে চাই যে ইনশাল্লাহ সত্য ভয়ের ঘটনাগুলো পাঠানোর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টাটা করি। চলুন শুনে আসি। এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন যিনি, তার নাম নাইম, ওনার বাড়ি কুষ্টিয়াতে। তো ঘটনাটি ঘটেছিল 2009 কি 10 সাল এই সময়ে। তখন উনি গ্রামে ছিলেন। তো ওনাদের বাড়ির যেই অবস্থানটা সেটা সম্পর্কে একটু বলে নেওয়া ভালো। ওনাদের যে বাড়িটা, ওই বাড়ির পশ্চিম দিকে রয়েছে একটি পুরনো কবরস্থান, পূর্ব দিকে একটি বিশাল তাল বাগান, উত্তর দিকে ফাঁকা মাঠ এবং পুকুর রয়েছে, আর দক্ষিণ দিকে কয়েকটি বসত বাড়ি রয়েছে। আর ওনাদের যে রান্নাঘরটা এটা আবার উত্তর দিকে। ঘটনাটি যে রাত্রে ঘটে ওই সময়টা ছিল
শীতকাল, তো শীতের মাঝামাঝি সময়, জানুয়ারির শেষ দিক এরকম একটা আর কি সময় ছিল। তো ওই সময়ে ওনাদের বাড়িতে না, শুধু আশেপাশের অনেক বাড়িতেই চলছে পিঠা বানানোর ধুম। তো তেমনি একটি সন্ধ্যার দিকে ওনারা দ্রুত রাতের খাওয়া দাওয়া শেষ করেন এবং উদ্দেশ্য একটাই, যে রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে কুলসি পিঠা তৈরি করবেন। ওটা ওখানকার লোকাল এক ধরনের পিঠা। রাত 10টা, 10:30 তখন সময়টা হবে। তো এই যে নাইম ভাই যিনি, উনি ওনার ঘরে আছেন, আর ওনার বড় ভাই তার ঘরে রয়েছেন। তো এই নাইম ভাইয়ের যে ঘরটা, এটা ছিল কবরস্থানের ঠিক পাশেই। উনি পড়া শেষ করে সবে মাত্র বিছানায় একটু শরীরটাকে এলিয়ে দিয়েছেন, ঠিক ওই সময়টাতে ওনার ঘরের পেছন সাইড থেকে কিছু একটা শব্দ শুনতে পেলেন। শব্দটা ছিল এমন, কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে যেমনটা শোনায়, ঠিক তেমন। কেউ শুকনো পাতার উপর দিয়ে হেঁটে গেলে পাতাগুলো মচমচ মচমচ শব্দ করে ভেঙে যায়, ঠিক এমন শব্দ আস্তে 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 শুধু বেড়ে যাচ্ছে। মানে দূর থেকে মনে হচ্ছে কেউ হেঁটে আসছে, আস্তে আস্তে যখন কাছে আসে সেই শব্দটাও আস্তে আস্তে বাড়ে। কিন্তু শব্দটা যখন কিছুটা বেড়ে গেল, তখন এই নাইম ভাই ওই শব্দটির সাথে আরো একটি শব্দ উনি শুনতে পেলেন। সেটা হচ্ছে, এই শব্দের সাথে আরো একটি শব্দ যেটি, সেটি হলো গোঙানোর শব্দ। একটা মানুষ গোঙালে যেভাবে শব্দ হয়, ঠিক তেমন শব্দ হচ্ছে। কোন পুরুষ মানুষ এরকম শব্দ করছে নাকি মহিলা মানুষ এরকম শব্দ করছে, এটা ওনার আসলে ওই সময়ে বুঝে আসে নাই, না আসাটাই স্বাভাবিক। তো উনি এই শব্দটা পাওয়ার পর প্রথম দিকে বেশ অবাক হন, এই চিন্তা করে যে কি ব্যাপার, এই রাতের বেলা এই কবরস্থানের ভেতর দিয়ে কে হেঁটে আসে। আসতেই পারে কেউ কারো যদি কোনো আত্মীয়র কবর জিয়ারত করতে আসেন, আসতেই পারে। সাধারণত এই শীতের রাত্রে গ্রামের লোকজন কবরস্থানে আসে না, দিনের বেলাতেই খুব কম আসে, আর তো রাতের বেলা। কিন্তু এই শব্দটা শোনার পর ওনার গলা শুকিয়ে আসছিল ভয়ে, বুকটা ধরফর ধরফর করছিল। শীতকাল হওয়া সত্ত্বেও ওনার শরীর ঘামা শুরু করে, ভয়ে ওনার শরীরের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। এমত অবস্থায় উনি আল্লাহকে স্মরণ করছেন। উনি জোর একটা চিৎকার করে বাড়ির অন্য কাউকে ডাকবেন, ঠিক এমন সময় বাড়ির বাইরে অন্য আর একজনের কণ্ঠ উনি শুনতে পেলেন। এবং যার কণ্ঠ শুনতে পেলেন তাকে উনি খুব ভালো করে চেনেন, কারণ তিনি হচ্ছেন ওনার বড় চাচার ছেলে। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, যে ওই সময় প্রতি রাত্রে 10:30 বা 11টার দিকে ওনাদের বাড়িতে, মানে নাইম ভাইদের বাড়িতে ওনার বড় চাচার ছেলে আসতেন। তো এই নাইম ভাইয়ের যিনি বড় ভাই আর ওনার বড় চাচার ছেলে, এরা দুইজন আবার একসাথে লেখাপড়া করতেন। তো সাধারণত লেখাপড়ার বিষয় নিয়ে একটু আলোচনা করার জন্য ঘন্টাখানেক তারা একসাথে গল্পগুজব করতেন, মোটামুটি গ্রুপ স্টাডি বলা চলে। উনি আসার পর বেশ জোরে চিৎকার দিয়ে ওঠেন, এই নাইম, এই দেখ তো তোর ঘরের পিছনে কে। আসলে উনি নিজেও বেশ ভয় পেয়ে গিয়েছিলেন। উনি এই নাইম ভাইয়ের ঘরের পেছনে কাউকে দেখেছিলেন। অত রাত্রের বেলা কবরের মধ্যে কাউকে যদি কেউ দেখে, ভয় পাওয়াটাই স্বাভাবিক না? তো এই নাইম ভাই ওনার চাচাতো ভাইয়ের চিৎকার শুনে ঘর থেকে বের হন। এদিকে নাইম ভাইয়ের আব্বা, নাইম ভাইয়ের বড় ভাই, তারাও বের হয়েছেন, আর নাইম ভাই সবার পেছনে। ওদিকে কিন্তু বাড়ির ওই জায়গাটাতে ওনার বড় চাচা ছেলে দাঁড়িয়ে আছেন। তো সবাই মিলে বের হয়েছেন বলে, এই বাবা কি হয়েছে, নাইম ভাইয়ের বাবা জিজ্ঞেস করেন আর কি ওই নাইম ভাইয়ের বড় চাচার ছেলেকে। তখন বলেন যে কাকা, এই দেখেন তো এই জিনিসটা কি। তখন সবাই মিলে একসাথে জিনিসটাকে দেখে যে এই নাইম ভাইয়ের ঘরের যে বেড়াটা, ওই বেড়া ধরে একজন দাঁড়িয়ে আছে, সাদা কাপড় পরা একটা বৃদ্ধা মহিলা, বয়স তার 75 থেকে 80-র মধ্যে হবে, আর তার শরীরের চামড়াগুলো সব কুঁচকে গেছে। তার চোখ দুটো দেখাই যাচ্ছে না, মনে হচ্ছে চোখ দুটোর এই জায়গাটাতে গভীর অন্ধকার, মানে কালো গভীর গর্ত, সেখানে চোখের মণি বা সাদা অংশ কিছুই দেখা যাচ্ছে না। তো এটা দেখে ওনারা তো খুব ভয় পেয়ে যান।
এখন কথা হলো, এত রাতের বেলা এই বৃদ্ধা মহিলা এখানে কি করছে? তো নাইম ভাইয়ের আব্বা দেরি না করে ওনাকে জিজ্ঞেস করলেন, কে গো চাচি, আপনি কে, কোন বাড়ির, আপনি এখানে কিভাবে এলেন, কবরস্থানের ভিতরে ঢুকে এদিক দিয়ে আসছেন কেন, আপনি কি চান আমাদের কাছে বলেন? এই প্রশ্ন শুনে ওই বৃদ্ধ তখন বলে উঠল, আমি ডলির মা, আমি পিঠা খাবো, আমাকে পিঠা দে, তোরা তো কুলসি পিঠা বানাচ্ছিস। বৃদ্ধার এই কথা শুনে ওনারা সবাই তো হতবাক। ওনাদের বাড়িতে কি পিঠা বানানো হচ্ছে সেটা ইনি কিভাবে জানলেন? আর ওনাদের রান্নাঘর থেকে ঘটনার যে স্থানটা, মানে ওই বৃদ্ধা মহিলা যেখানে দাঁড়িয়ে আছেন, এই জায়গাটার দূরত্ব মোটামুটি ভালোই। তো ওই বৃদ্ধা মহিলার এই কথা শোনার পর এই নাইম ভাইয়ের আব্বা উনি আবার জিজ্ঞেস করলেন যে, চাচি আপনার বাড়ি কোথায়, আপনি বলেন, আমি আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো, আপনাকে পিঠাও খাওয়াবো, আপনার চিন্তার কিছু নাই। এ কথার উত্তরে ওই বৃদ্ধা মহিলা একটা অদ্ভুত ঠিকানা বলল। ওনার ওই যে ঠিকানা, ওই ঠিকানাটা অদ্ভুত এই কারণেই, সেটা হলো ওই গ্রাম, যে গ্রামের নামটি ওই বৃদ্ধা মহিলা বলেছিলেন, আশেপাশের কোন এলাকাতে ওই নামে কোনো গ্রাম ছিল না। তাহলে এই বৃদ্ধা মহিলা যে গ্রামের নামটি বললেন, এটি কোন গ্রাম? এই বৃদ্ধা মহিলার ঠিকানা শোনার পর উপস্থিত সকলে বুঝে যান, বিশেষ করে এই নাইম ভাইয়ের আব্বা বুঝে যান যে এই বৃদ্ধা মহিলা স্বাভাবিক কোনো মানুষ হতে পারেন না, ইনি কোনো পাগলও নন, নিশ্চয়ই এর বিশেষ কোনো উদ্দেশ্য রয়েছে। সুতরাং একই বেশি ঘাটানো যাবে না, আর তাকে পিঠাও খেতে দেয়া যাবে না। তাকে যদি কোনো কারণে এই বাড়ির ভেতরে ঢুকতে দেওয়া হয়, এই বাড়িতে ভয়ানক একটা অঘটন ঘটতে পারে। এমত অবস্থায় দেরি না করে এই নাইম ভাইয়ের আব্বা ওনার নাইম ভাইয়ের বড় ভাইকে বলেন, বাবা যাও তো, দৌড় দিয়ে টর্চ লাইটটা নিয়ে আসো। তো নাইম ভাইয়ের বড় ভাই দৌড় দিয়ে টর্চ লাইটটা নিয়ে তার আব্বুর হাতে দেন। তখন নাইম ভাইয়ের আব্বা, নাইম ভাইয়ের বড় ভাই এবং ওই যে নাইম ভাইয়ের বড় চাচার ছেলে, তিনজন মিলে ওই বৃদ্ধার দিকে এগিয়ে যাচ্ছেন। চাচি চলেন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। ওনাদের কিন্তু উদ্দেশ্য এগিয়ে দেয়া না, ওনাদের হাতে যে টর্চ লাইটটা রয়েছে, এই টর্চ লাইটের আলো ফেলে যেহেতু এগিয়ে যাচ্ছিলেন, ওনাদের উদ্দেশ্য ছিল এই বৃদ্ধা মহিলা কোন দিকে যায়। অদ্ভুত ব্যাপার হলো, ওনারা যখন টর্চ লাইটের আলো ফেলে ওই বৃদ্ধার দিকে এগিয়ে যাচ্ছিলেন, বৃদ্ধা কিন্তু আস্তে আস্তে পেছন দিকে যাচ্ছিলেন। পেছন দিকে যেতে যেতে হঠাৎ করে মনে হলো উনি ভ্যানিশ হয়ে গেল, এবং ভ্যানিশ হওয়ার আগে মনে হলো উনি খুব দ্রুত গতিতে কোনো একটা দিকে চলে গেলেন, এরকমটা মনে হয়েছে। এই অন্ধকারের ভিতরে তার এইভাবে ভ্যানিশ হওয়া ওনারা কিন্তু প্রত্যেকেই দেখেছিলেন। এরপরে কিন্তু ওনারা কবরস্থানের ভিতরে ঢুকে আশেপাশে অনেক দূরে টর্চ লাইটের আলো যতটুকু যায় আর কি আশেপাশে, সেদিকে ফেলেছিলেন, কিন্তু কোথাও ওই বৃদ্ধার কোনো চিহ্ন পর্যন্ত তারা দেখতে পাননি। কোথা থেকে এলো, কেনই বা এলো, কিভাবে হারিয়ে গেল, এই বিষয়টি রহস্যময় হলেও গ্রামের লোকজন সাধারণত এই ধরনের উপদ্রব, যেগুলো রাতের বেলা পিঠা বানানোর সময় এসে হাজির হয়, এগুলোকে পিঠা খাউরি বলে। ধারণা করা হয়েছিল সে তেমনি একজন পিঠা খাউরি পিশাচিনী। তবে উনি যে বললেন যে আমি ডলির মা, এই ডলিটাকে, ওই গ্রামে ডলি নামে কোনো মেয়ে রয়েছে আর তার মার বয়স এত হবে, এই ধরনের বয়সী ডলি ওই গ্রামে আছেন বলে ওনারা জানতেন না। তাহলে বোঝাই যাচ্ছে ওই বৃদ্ধা মহিলা স্বাভাবিক কেউ ছিল না, ছিল একজন পিঠা খাউরি। অসংখ্য ধন্যবাদ নাইম ভাইকে, চমৎকার একটি ঘটনা আমাদেরকে বলেছেন। ঘটনাটি ছোট হলেও আমার কাছে বেশ ভালো লেগেছে, আশা করছি লিসেনারদের কাছেও ভালো লেগেছে। চলে যাই ডক্টর আরিফের কাছে আবারও। আজকে রেফায়েত ভাইয়ের ঘটনা আপনাদেরকে শোনাবো। শুনবেন আপনারা একটা মানুষের জীবনে কি ঘটতে পারে, একটা মানুষের জীবনে কি ধরনের পরিবর্তন আসতে পারে। শুনবেন আপনারা জাহিদ ভাইয়ের ঘটনা। আমি আগের থেকে বলছি কেন, তার জন্য আপনি যেন প্রিপারেশন নিতে পারেন, একটা অন্ধকার এরিয়া ক্রিয়েট করতে পারেন, একটা মনের অন্ধকার তৈরি করতে পারেন,
চারিদিকে অন্ধকার তৈরি করতে পারেন, যেন আপনারা ফিল করতে পারেন যে ঘটনাটাই আপনারা শুনছেন না কেন, শব্দ টু শব্দ, প্রতি ওয়ার্ডস টু ওয়ার্ড যেন আপনারা সেটাকে অনুধাবন করতে পারেন। যে একটি সাধারণ মানুষ একটি দেয়ালকে যেভাবে দেখে, আর জাহিদ ভাইয়ের মতো মানুষরা একটা দেয়ালের মধ্যে কত কিছু দেখে যখন সেই দেয়ালটা এফেক্টেড হয়। তাই আমি আমার আজকের এপিসোড শুরু করবার আগে আমি মুসলিম হাদিসের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিব। যেমন আপনারা গৃহবাসী জিনের ব্যাপারে জেনেছেন আগে। জিনের ব্যাপারে আপনারা জানেন যে আমাদের বাসায়, আমাদের রাস্তায়, আমাদের চলার পথে যেসব উৎপাত আমরা মাঝে মধ্যে দেখে ফেলি সেগুলো জিন দ্বারা গঠিত। জিন কিন্তু কখনো কখনো সাপের আকৃতি ধারণ করে মানুষের বাসায় বসবাস করতে পারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির ভেতর তাড়াহুড়া করে সাপ হত্যা করতে নিষেধ করেছেন, যাতে কোনো মুসলিম জিন অকারণে মারা না যায়। মুসলিম হাদিসে তিনি বলেছেন, ইন্না বিল মাদিনাতি জিন্না কাদ আসলামু ফাইজা রাআইতুম মিনহুম শাইআন ফাজিনুহু সালাসাতা আইয়ামিন ফাইন বাদা লাকুম বাদা যালিকা ফাকতুলুহু ফাইন্নামা হুয়া শাইতান। অবশ্যই মদিনায় কিছু জিন আছে যারা মুসলিম হয়েছে, সুতরাং তাদের কাউকে সর্প আকারে অথবা সাপের আকারে দেখলে 3 দিন সতর্ক করো, অতঃপর উচিত মনে হলে তাকে হত্যা করো, কারণ সে শয়তান। মদিনার এক যুবক সাহাবী তাড়াহুড়া করে বাড়ির একটি সাপ মারার ফলে তিনিও মৃত্যুর শিকার হয়েছিলেন। একদা আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তাআলা এর নিকট তার বাড়িতে গেলেন, দেখলেন তিনি নামাজ পড়ছেন। তিনি বলেন, আমি তার সালাত শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। ইত্যবসরে বাড়ির এক প্রান্তে খেজুর কাদির ডালগুলোতে কিছু নড়াচড়া করার শব্দ শুনতে পেলাম। তো দৃষ্টি ফিরিয়ে দেখি একটা সাপ। আমি লাফিয়ে উঠে তা মারতে উদ্যত হলাম, কিন্তু তিনি আমাকে ইশারা করে বললেন, বসে যাও। সুতরাং আমি বসে গেলাম। অতঃপর সালাত শেষ হলে তিনি আমাকে বাড়ির ভিতরে একটা ঘর দেখিয়ে বললেন, এই ঘরটা দেখছো? আমি বললাম, জি। তিনি বলেন, এই ঘরে আমাদেরই একজন নববিবাহিত যুবক ছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খন্দকের প্রতি বের হয়ে গেছিলাম। সেই যুবক দুপুরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অনুমতি নিয়ে নিজ বাসায় ফিরত। সে একদিন তার নিকট অনুমতি নিল। তিনি বললেন, তুমি তোমার অস্ত্র সঙ্গে নাও, তোমার প্রতি কুরাইজার আশঙ্কা হয়। সুতরাং সে নিজ অস্ত্র নিয়ে বাড়ির বাসায় ফিরল। দেখল তার নতুন বউ দরজার 2 চৌকাঠের মাঝে দাঁড়িয়ে আছে। সে ঈর্ষান্বিত হয়ে বর্শা তুলে তাকে আঘাত করতে উদ্যত হল। তার স্ত্রী তাকে বলল, আপনি আপনার বর্শা নিবারণ করুন, বাসায় প্রবেশ করুন, তাহলে দেখতে পাবেন কে আমাকে বের করেছে। সুতরাং সে বাসায় প্রবেশ করে দেখল একটা বৃহদাকার সাপ বিছানায় কুণ্ডলি পাকিয়ে বসে আছে। অতএব সে বর্শা দিয়ে আঘাত করে তাকে গেঁথে ফেলল। অতঃপর কক্ষ থেকে বের হয়ে বাড়ির মাটিতে বর্শাটিকে গেড়ে দিল। তৎক্ষণাৎ সাপটা ছটফট করে লাফিয়ে উঠে তার উপর হামলা করল। অতঃপর জানা গেল যে কে আগে মারা গেল, সাপটি নাকি যুবকটি, জানা গেল না। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনার কাছে গিয়ে এই ঘটনা বর্ণনা করলাম এবং বললাম, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে তিনি ওকে বাঁচিয়ে তোলেন। তিনি বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জন্য ক্ষমা প্রার্থনা করো। অতঃপর বললেন, অবশ্যই মদিনায় কিছু জিন আছে যারা মুসলমান হয়েছে, সুতরাং তাদের কাউকে সর্পাকারে দেখলে তাকে 3 দিন সতর্ক করো, অতঃপর উচিত মনে হলে তাকে হত্যা করো। অনেকেই মনে করেন যে আলিফ ভাই হাদিস বলেন সময় নষ্ট করে। আমি সময় নষ্ট করি না, আমি জানি আমি কি বলছি। আমাদের শয়তান কিন্তু মানুষের রক্ত শিরায় চলাফেরা করে। তো একদা রাত্রিকালের সাফিয়া রাদিয়াল্লাহু আনহা ইতিকাফরত অবস্থায় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে দেখা করার জন্য এলেন। তো কিছুক্ষণ কথাবার্তা বলার পর তিনি বাসায় ফিরতে গেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পৌঁছে দিতে তার সাথে বের হলেন। পথে আনসারদের 2 ব্যক্তির সঙ্গে তাদের দেখা হলো। তারা লজ্জায় অন্যদিকে ফিরে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কে তোমরা শোনো, আমার সাথে এই মহিলা হল আমার স্ত্রী সাফিয়া বিনতে হুয়াই। তারা বলল, আল্লাহর পানা, সুবহানাল্লাহ, আপনার ব্যাপারে কি আমরা কোনো সন্দেহ করতে পারি নবী? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয়ই শয়তান আদম সন্তানের রক্ত শিরায় প্রবাহিত হয়, আর আমার ভয় হয় যে সে তোমাদের মনে কোনো কুধারণা প্রক্ষিপ্ত করে দেবে। তিনি আরো বললেন, তোমরা এমন মহিলাদের নিকট গমন করো না যাদের স্বামী বর্তমানে উপস্থিত নেই, কারণ শয়তান তোমাদের প্রত্যেকের রক্ত শিরায় প্রবাহিত হয়। সাহাবাগণ বললেন, আর আপনার রক্ত শিরায়? তিনি বললেন, হ্যাঁ, আমারও রক্ত শিরায়।
তবে আল্লাহ তার বিরুদ্ধে আমাকে সহায়তা করেন বলে আমি নিরাপদে থাকি। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহায়তা করবেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ নিরাপদে রাখবেন। অনেক কিছু জানি না আমরা, আমাদের পূর্বের ব্যাপারে অনেক কিছু আমরা বলতে পারি না, তবে বর্তমানে কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছে আমাদের শিমু আপু, এবং তিনি যেভাবে লিখেছেন সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম, আজকে যে ঘটনাটি শেয়ার করব ঘটনাটি পাঠিয়েছেন আমার এক আপু জেসমিন। সুতরাং জেসমিন আপুর ঘটনা আমরা আপনাদেরকে সবার সামনে শেয়ার করছি। তো ঘটনাটা ঘটে গাজীপুর বাইগাটেক এলাকাতে। তো হ্যাপি আর পপি নামে দুজন বোন ছিল। তাদের মা ছোটবেলায় মারা যায় আর কি। তাদের বাবাই ছিল সবকিছু, মেয়েদের লালন পালন করা এবং তাদের ভবিষ্যৎ যাতে ভালো হয় সেই জন্য তাদের বাবা তাদেরকে তাদের খালার কাছে রেখে বিদেশ চলে যান টাকা পয়সা ইনকামের জন্য। এভাবেই তাদের বেড়ে ওঠা। তাদের বাবা তাদের প্রয়োজনীয় খরচ তাদের খালার কাছেই পাঠিয়ে দিত। এইভাবেই তাদের দিন চলতে থাকতো। তার বড় বোন স্বভাবগতভাবেই শান্ত স্বভাবের ছিল, কিন্তু তার ছোট বোন ছিল সম্পূর্ণ আলাদা। বড় বোন যেমন নামাজি ছিল, দায়িত্বশীল ছিল, অন্যদিকে ছোট বোনের চলাফেরা ছিল একটু বাউন্ডুলে, বাইরে ঘোরাফেরা করা, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়া, পার্টিতে যাওয়া, এগুলি প্রতিদিনের ঘটনা। কলেজ ছুটি হলে কখনো ঠিক মতো বাসায় ফিরত না, কখনো সন্ধ্যা, কখনো বা রাত, এরকম করে বাড়িতে আসতো। তো এ নিয়ে তার বড় বোন কোনো কিছু বললে তার সাথে ঝগড়া করত। একটা সময়ে বিরক্ত হয়ে যায়, অতিষ্ঠ হয়ে যায়, যে এই ব্যাপারগুলো তারা তার বাবাকে জানায়। তার বাবা তাকে বোঝানোর চেষ্টা করে যে মেয়ে মানুষ হয়েছ, এখন একটু সংযত হও, না হলে আশেপাশের মানুষ কি বলবে তো বুঝতেই পারছো। এসব কথা তার বাবার কাছ থেকে শুনলে সে আরো বেশি করে মানে তার যেসব রেগুলার কাজ ছিল সেগুলি করতে থাকে। তো এর মধ্যে তার বাবা আমেরিকার সিটিজেন পাওয়ার জন্য ওখানের একজনকে বিয়ে করে সেটেলড হয়ে যায়, এবং তার মেয়েদের প্রতি দায়িত্ব বলতে মাস শেষে টাকা দিয়ে দেওয়াটাই তিনি মনে করতেন। মাঝে মধ্যে ফোনে যোগাযোগ করতেন, যেহেতু তিনি বিদেশ থাকতেন, নতুন সংসার হয়েছে, যোগাযোগটা অনেকটা কমিয়ে যাচ্ছিল, যার জন্য তার ছোট বোন বাবার উপর রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে আরো উড়নচণ্ডী চলাফেরা শুরু করে। তিনি কারো শাসন বারণের তোয়াক্কা করত না, নিজের মন মতো কাজ করত। একদিন তিনি রাতে বাসায় ফেরেনি, তার বড় বোনকেও সে কিছু বলে নাই। এদিকে তার বড় বোন চিন্তায় ছিল যে মা নাই, বাবা নাই, আর বাবা তো থেকেও নাই। এখন যদি তার বোনের কিছু হয় তাহলে সে কি নিয়ে থাকবে, নিজের বলতে তো তার কেউ থাকবে না। অনেক জায়গায় যোগাযোগ করে খোঁজ পাওয়া যায় না, অনেক জায়গায় যোগাযোগ করা হয়। পরদিন দুপুরের দিকে তার ছোট বোন বাসায় আসে। তো তার বোনকে জিজ্ঞেস করে যে সে রাতে কোথায় ছিল। সে আর কোনো উত্তর দেয় না। তো যখন বারবার জিজ্ঞেস করা হয়, জিজ্ঞেস করার পর উত্তর দিচ্ছে না, তখন তার রাগ উঠে যায় এবং তিনি তার বোনের গায়ে হাত তুলে বসেন। তো ইগোতে লেগে যায়, গায়ে যেহেতু হাত তুলেছে তিনি দরজা বন্ধ করে রাখে সারাদিন। তো পরদিন কলেজে যাওয়ার জন্য বের হয় এবং দুপুরের দিকে তিনি তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নিয়ে ফেলে, বিয়ে করে বাসায় আসেন। যা দেখে তার বড় বোন কি করবে আসলে বুঝতে পারছিল না। তিনি আর তার খালায় বিয়ে মানবে না বলে সাফ জানিয়ে দেয়, এবং তার বাবাকেও বলে দেয় যে সেই ছেলে ত্যাগ না করলে তাহলে সে আর কোনো প্রকার খরচ তার বহন করবে না। মানে তার বাবা জানিয়ে দেয় যে ত্যাগ করতে হবে ছেলে, নাহলে কোনো খরচ আর বাবা পাঠাবে না। এই কথা শুনে তার বোন বাসা ছেড়ে চলে যায় আর তার সাথে কোনো যোগাযোগ করে না। এরপর 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর তাদের আর কোনো যোগাযোগ ছিল না। একদিন হঠাৎ করে তার বোন তাদের বাসায় আসে, জানায় তার আর তার হাজবেন্ডের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, তাদের একটা ছেলে বাচ্চা হয়েছে। তার ছোট বোন যাকে বিয়ে করেছিল সে ছিল অনাথ। অনাথ হলেও ভালো একটা কর্পোরেট অফিসে সে জব করত। বাচ্চা দেখে 2 বোনের রাগ তখন ভালোবাসায় রূপ নেয়। এর মধ্যে তার ছোট বোন বাচ্চাকে তার বড় বোনের কাছে রেখে আগে ঠিক যেভাবে চলাফেরা করতো সেভাবে আবারও চলাফেরা শুরু করে। এর মধ্যে বাচ্চাটা তার বড় বোনকেই মা ডাকা শুরু করে। বাচ্চা ঠিক মতো সময় দেওয়া, যত্ন করা, আদর করা কোনোটাই আসলে তার বোনের মধ্যে ছিল না। তাকে এগুলা বললে সে বলতো, আমার ছেলেকে তোমার কাছে দিয়ে দিলাম, তুমি ওর মা, এখন থেকে তুমি ওর দেখভাল করো। কিন্তু তার বোনের জীবন এভাবে লাগামহীন ভাবে চলবে, এটা তো একটা বড় বোনের জন্য জিনিসটা একটু কষ্টকর। তার মধ্যে তার বড় বোনের বিয়ের প্রস্তাব আসা শুরু হয় এবং তার বিয়ে সিলেটের মৌলভীবাজারে ঠিক হয়। যেহেতু তারা 2 বোন এবং গাজীপুরে তাদের তেমন কেউ ছিল না,
তাই তিনি তার সাথে তার বোনকে নিয়ে সেখানে সেটেলড হয়ে যায়। বিয়ের কিছুদিন পর থেকেই তার ছোট বোনের স্বভাবে কেমন একটা পরিবর্তন দেখা যা শুরু করে। কিছু কিছু সময় ভয় ভয় থাকে, আর চারিদিকে এমন ভাবে তাকায় যেন তার চারপাশে কেউ আছে। ব্যাপারটা তার বড় বোন খেয়াল করে। বোন তো বোনের জিনিসটা, নেগেটিভ জিনিসটা খেয়াল করে চোখে পড়ে তাড়াতাড়ি। তো তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, এমন করিস কেন তুই, এমন ভয় ভয় থাকিস কেন তুই? তখন তিনি বলেন, তিনি যখন ঘুমাতে যাওয়ার আগে ফোনে কথা বলা শুরু করেন, তিনি কথার মাঝখানে লাইট অফ করে দেন। ঠিক তার কিছুক্ষণ পরে একটা ছায়া তার বাচ্চার আশেপাশে ঘোরাঘুরি করে। প্রায় সময়, অনেক সময় কথা বলতে বলতে ঘুম চলে আসে এবং ঘুমের মধ্যে খেয়াল করে তার বাচ্চা কান্না করলে কেউ একজন তার বাচ্চাকে খাটের পাশে বসে দেখছে, তার কান্না থামানোর চেষ্টা করছে। মাঝে মাঝে নাকি তার গলা এমন ভাবে চেপে ধরে প্রায় জিহ্বা বের হয়ে যাওয়ার উপক্রম হয়। ভয়ে তার চোখ বড়সড় হয়ে যায় এবং গলা ছাড়ানোর চেষ্টা করে। কোনো রকমের গলা ছাড়িয়ে লাফ দিয়ে উঠে বসে। আর এরকম নাকি আরেকদিন তিনি যখন হালকা তন্দ্রা এসছে, তখন তিনি শুনতে পারেন কেউ তাকে বলছে, আমি বলেছিলাম বাচ্চাটা দিয়ে দিতে, কিন্তু তুই সেটা দিসনি, এখন হয় বাচ্চা দিবি না তুই যাবি আমার সাথে। এই কথা শুনে তার ঘুম ভেঙে যায় এবং ভাঙার পর দেখলো এটা স্বপ্ন। কিন্তু এটা স্বপ্ন নাকি সত্যি, প্রতিদিন এমন চলতে থাকে। তিনি তার বাচ্চাকে তার বড় বোনের সাথে রাখে, কিন্তু তার সাথে ঘটনাটা প্রতিদিনই ঘটতে থাকে। এরই মধ্যে একদিন তার বোনের বাসায় একটা ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগের দিন রাতে সব আয়োজন করে রেখে দেয় যাতে সকালে কাজ করতে সুবিধা হয়। তো সেদিন রাতেই সবাই তার ছোট বোনের কাজ দেখে ভয় পেয়ে যায়। তার বড় বোনের শাশুড়ি রাতে নামাজের জন্য ওঠে এবং রান্নাঘর থেকে কিছু খোলার আর খাওয়ার শব্দ তার কানে হালকা হালকা ভেসে আসে। তিনি রান্নাঘরের দিকে আগান এবং গিয়ে দেখেন তার বোন কাঁচা যে মাংস আছে, মাংস, কাঁচা মুরগি, এগুলোর গন্ধ শুকছে এবং প্রত্যেকটা জিনিস জিহ্বা দিয়ে চাটছে অন্ধকারে। যে এমন অবস্থা দেখে যে কেউ ভয় পাবে, তিনিও ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে সবাই এসে দেখে তার ছোট বোনের এই অবস্থা। তাকে ধরার জন্য তার বোনের হাজবেন্ড, তার শ্বশুর তার দিকে যাবে, ঠিক তখনই দেখে তার চোখ রক্তবর্ণ হয়ে গেছে। পুরুষ কণ্ঠে বলতে থাকে, সাবধান, কেউ কাছে আসবি না, কাছে আসলে মেরে ফেলবো। আর মেরে ফেলবো কিরে, ওরে তো আমি এমনিতেই কিছুদিন পর নিয়েই যাব, কেন ওর পাপের যে বোঝা সেটার হিসাব এখনো অনেক বাকি। ওনার শ্বশুর শাশুড়ি বুঝে যায় যে কি হচ্ছে। ওনারা দোয়া পড়ে শুরু করে। একটা সময় তার বোন অজ্ঞান হয়ে যায়। ভয়েসটা তার বোনের ভেতর থেকে আসছিল। সকালে তার জ্ঞান আসলে তাকে জিজ্ঞেস করা হয় রাতে কি হয়েছিল। তিনি উত্তর দিলেন তিনি কিছু জানেন না। আর কেমন একটা ভয় তার ভেতর কাজ করছিল। তা দেখে তার আপুর হাজবেন্ড এবং ওই দিন বিকেলে মসজিদের একজন হুজুরকে নিয়ে আসা হয়। হুজুর তাকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে, দেখে, তার সমস্যার কথা জিজ্ঞেস করে। তো তখন তিনি বলেন যে তিনি প্রতি রাতেই একজন লোককে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখে, তাকে বলতে দেখে, ঠিক এই অবস্থাতেই তুই মরবি, এভাবেই তোকে মরতে হবে, তখন বুঝবি যে আসল কষ্টটা কি। এর মধ্যে তিনি প্রতিদিনই স্বপ্ন দেখেন, সেই ছায়াটা তাকে বলে, তোকে নিতে আসছি, আর কিছু দিনের অতিথি তুই। পরে হুজুর বলে তিনি আজকে এশা নামাজের পর আসবেন, যদি কিছু করা যায় করে দেখবেন। তো রাতে হুজুর আসে, তাকে আসনে বসায়। হুজুরের প্রক্রিয়া শুরু করে, কিন্তু কিছুতেই কোনো কিছু ঘটছিল না। এইভাবে 1 ঘন্টা চলে, কিন্তু হুজুর তার দোয়া পড়া চালিয়ে যায়। একটা সময় তার ছোট বোনের কণ্ঠ এই পরিবর্তন হয়ে গেল। হুজুরকে উদ্দেশ্য করে বলে, যত যাই করা হোক না কেন, যার সময় ফুরিয়ে আসছে তার হিসাব তো তাকে দিতেই হবে। এরপর তিনি অজ্ঞান হয়ে যান। তো এই কনভারসেশনের পর হুজুর তার বড় বোনকে বলে যে আমার যতটুকু জ্ঞান ছিল আমি চেষ্টা করেছি, আর তোর সমাধান করা সম্ভব না, কারণ ঘটনা অন্যরকম মনে হচ্ছে। আপনার বোন হুশে আসলে তাকে ভালোভাবে জিজ্ঞেস করেন সে কি এমন করেছে যার জন্য এই ছায়াটা তার পেছনে লেগে পড়েছে। সবকিছু আগে জানতে হবে, পরে তার বোন হুশে আসলে তাকে ভালোভাবে জিজ্ঞাসা করা হয়। বলতে না চাইলেও পরে অনেক কষ্টে বলতে রাজি হন। তিনি যখন বিয়ে করে বাড়ি ছেড়ে চলে যায়, তখন তারা তাদের নতুন জীবন শুরু করেন। প্রথম সব ঠিক ছিল, কিন্তু তার বেপরোয়া জীবন সে কিছুতেই সেই অভ্যাসটা ত্যাগ করতে পারেনি।
বিয়ের কিছুদিন পর তার এগুলো আরো বেশি বেড়ে যায়। তার হাজবেন্ডের হাজার বারণ সে মানে না, এর মধ্যে সে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে যায়, যেটা তার হাজবেন্ড কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না, জেনে যায় আর কি। তো তার বোনের কথা ছিল, তোমার যদি ইচ্ছা হয় তুমিও সম্পর্ক করো, আর আমার বিষয়টা তোমার পছন্দ না হলে আমাকে ডিভোর্স দিয়ে দাও। খুব স্বাভাবিকভাবে এরকম সুখের সংসার আর এই বেপরোয়া জীবনের কারণে শেষ হয়ে যাবে। তিনিও তার চেষ্টা চালিয়ে যায়, ছেড়ে যাওয়ার কথা ভাবেন না, চেষ্টা চালিয়ে যায়। তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে তার নিজের জীবন যাপনেই ব্যস্ত। একদিন হঠাৎ করেই বুঝতে পারেন তিনি মা হবেন। তার হাজবেন্ডের খবর পেয়ে অনেক খুশি হন এবং অনেক যত্ন নেওয়া শুরু করে, কিন্তু তার কাছে তার হাজবেন্ডের এই কেয়ারিংটা কেমন অসহ্য লাগতো, মনে হতো বেশি ন্যাকামি করছে, যার জন্য তিনি ঝগড়া করে প্রায় আলাদা রুমে থাকা শুরু করলো। এত অবহেলার পরেও তার হাজবেন্ড তার উপর রাগ করত না, শুধু ভাবতো বাচ্চা হওয়ার সময় অনেকের স্বভাব পরিবর্তন হয়, মেন্টাল সিচুয়েশন ডিফারেন্ট হয়ে যায়, মেন্টালি সে উইক থাকে, অনেক ধরনের হরমোনাল চেঞ্জেস আসে। তো হয়তো তার এটা হয়েছে, বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে। একটা সময় ডেলিভারির সময় চলে আসে এবং একটা ছেলে সন্তান হয় তাদের। তার হাজবেন্ড ভাবছে এবার হয়তো ঠিক হয়ে যাবে, কিন্তু না, কোনো কিছুই আসলে ঠিক হয়নি, বরং তার ব্যবহার দিনকে দিন আরো খারাপ হতে থাকে। তো একটা সময় তিনি বলেই ফেলে যে তিনি আর এই সম্পর্ক রাখতে চান না, তিনি মুক্তি চান। তার হাজবেন্ডের জন্য তিনি ভালোভাবে জীবনযাপন করতে পারছেন না। তার হাজবেন্ড তাকে অনেক বুঝান, কিন্তু সে বুঝ মানে না। এমনভাবে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তো অনেক সময় আপু ঝগড়া করে বাচ্চা নিয়ে তার ফ্রেন্ডের বাসায় চলে যেত। একটা সময় তার হাজবেন্ড বলে, ঠিক আছে তুমি চলে যেতে চাইলে চলে যেতে পারো, কিন্তু আমার সন্তানকে আমার কাছে রেখে যেতে হবে। আমি চাই না আমার সন্তান তোমার মতো জীবনযাপন করুক। কিন্তু তিনি তার বাচ্চা দিতে নারাজ। এই নিয়ে সেদিন তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তার হাজবেন্ড তাকে এইভাবে বলে দেখে যে আমার বেঁচে থাকার জন্য আমার সন্তানই যথেষ্ট, ওকে আমার কাছে দিয়ে দাও, আমি জীবনে তোমার সামনে আসবো না, অনেক দূরে চলে যাব। তো অনেক অনুনয় বিনয় করার পরে সেগুলা পাত্তা দেয় না। আর কিছুদিন পর হঠাৎ করে তার ব্যবহার অনেক ভালো হয়ে যায়, হাজবেন্ডের খেয়াল রাখে, বাচ্চার খেয়াল রাখছে, বাইরে কোথাও যাচ্ছে না, সবকিছু আগের মতো হচ্ছে দেখে তার হাজবেন্ড খুশি হয়ে যায়। কিন্তু তিনি জানতেন না এই ভালোর মধ্যেও খারাপ চিন্তা ভাবনা লুকিয়ে আছে। একদিন দুপুরে তিনি ঘুম থেকে উঠে বলছে আজকে অনেকদিন হলো তার বোনের সাথে কোনো যোগাযোগ নাই, তার বোনকে দেখতে ইচ্ছা করছে। তো তিনি তার বোনের সাথে দেখা করতে যাবে। স্বাভাবিকভাবেই তার হাজবেন্ড বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়, তাই তিনি রান্না করে তার হাজবেন্ডের জন্য খাবার রেখে যায় এবং বলে যায় সময় মতো খাবার খেয়ে নিতে। এটাও বলে তিনি তার বোনের বাসায় কিছুদিন থাকবে। তার হাজবেন্ড সবকিছু স্বাভাবিকভাবে নেয় এবং তার বাচ্চাকে অনেক আদর করে, বলে ওকে ছাড়া রাতে ঘুমাবে কিভাবে। তিনি তার হাজবেন্ডকে দুষ্টামি ছলে বলে এমন ভাবে বলছো যে তুমি মরে যাবে। তার হাজবেন্ড কথাটা শুনে হাসে এবং বলে জলদি চলে এসো। তারপর তিনি তার বাসায় চলে আসে এবং তিনি আরো বলেন তিনি যেই ছেলের সাথে সম্পর্কে জড়ান ওই ছেলের সাথে মিলে তার হাজবেন্ডের খাবারে সে স্লো পয়জন মিশিয়ে দিয়ে আসেন, যাতে তিনি তার জীবন আগের মতো ফ্রি ভাবে চলতে পারে। তিনি কারো অধীনে থাকতে চান না। তিনি এইটাও বুঝে গেছেন যে বাচ্চার জন্য হলেও তার হাজবেন্ডকে ডিভোর্স দিবে না, তার হাজবেন্ড তাকে ডিভোর্স দিবে না। তো তাই তিনি খাবার সাথে বিষ মিশিয়ে দিয়ে চলে আসে, যাতে সে ধীরে ধীরে মৃত্যুবরণ করে। আর যেহেতু তাদের দাম্পত্য জীবন অতটা ভালো ছিল না, তাই সবাই ভেবে নেয় যে ডিপ্রেশনে আত্মহত্যা করেছে। এর মধ্যে তিনি বাসায় আসার সময় তার সাথে যেই ছেলের সম্পর্ক তাকে ফোন দিয়ে তাদের বাসার সামনে আসতে বলে এবং তার হাজবেন্ড মারা গেছে কিনা সেটা কনফার্ম হয়ে তাকে জানাতে বলে। সেদিন রাত 3-4টার দিকে তার হাজবেন্ডের বমি করা শুরু হয়। বমি করার এক পর্যায়ে তিনি তাকে ফোন দেয়, কিন্তু তিনি ফোন রিসিভ না করে ফোন বন্ধ করে ঘুমিয়ে যান। তার হাজবেন্ডের যেহেতু মা বাবা কেউ ছিল না, শুধু তিনি কারো কাছে কোনো সাহায্য পাননি, যার ফলে সেদিন তিনি মারা যান। পরে সেই বাসার বাড়িওয়ালা পুলিশকে খবর দেন, পুলিশ এসে লাশ নিয়ে যায়। পরে পুলিশের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান যে তিনি তার বোনের বাসায় ছিলেন। তার হাজবেন্ড কেন এই কাজ করলো তিনি জানেন না। পুলিশ এই ব্যাপারটা নিয়ে বেশি দিন তদন্ত আর করে নাই। আর যেহেতু তার বোনকে বারবার জেরা করা হচ্ছিল, তাই তিনি এটা থেকে বেরিয়ে আসার জন্য পুলিশকে টাকা দেন এবং সহজেই কেসটা থেকে বেরিয়ে আসেন। পরে পুলিশ এটা আত্মহত্যা বলে কেস ডিসমিস করে দেয়। এইসব ব্যাপারে তার বড় বোন আসলে কিছুই জানত না। তিনি তার বোনের এই কাজের কথা শুনে অবাক হয়ে যান এবং বলেন নিজের জীবন স্বাধীনভাবে চলার জন্য
একজন ভালো মানুষকে হত্যা করে তার বিবেকে বাধা দেয়নি? এতটা বিদ্বেষ নিজের মধ্যে মনের মধ্যে ছিল, একটাবার নিজের ছেলের কথাটাও ভাবে নাই। যেই বোনকে ছোটবেলা থেকে এত বড় করেছে, বাবা মার অভাব বুঝতে দেয়নি, চলাফেরায় বেপরোয়া ছিল, কিন্তু তাই বলে একটা ভালো মানুষকে মেরে ফেলবে, এবং এটার কারণে তার বোনের প্রথম লজ্জা হচ্ছিল, ঘৃণা কাজ করছিল। তার হাজবেন্ড, তার শ্বশুর বাড়ির লোককে সে কিভাবে ফেস করবে, কি করবে, কি বলবে, কিছুই মাথায় আসছিল না। তো এর মধ্যে তার ছোট বোন আর একটা কথা বলে যে যেই ছায়াটা তিনি সবসময় দেখেন, সেই ছায়াটার কারণে তার হাজবেন্ডের ছায়া, এবং তিনি এইটাও বলেন তার হাজবেন্ড তাকে নিয়েই যাবে, তার বাঁচার আর কোনো উপায় নেই। এসব কথা এতক্ষণ সেই হুজুরও শোনে এবং বলে তিনি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবে না। পরে তিনি চলে যান। তার বোন তাকে বলে তার বাচ্চাকে যেন তার কাছে সবসময় রাখে এবং ভালোভাবে মানুষ করে। এই ঘটনার পর সবকিছুই স্বাভাবিক ছিল, শুধু তার ছোট বোন ফেস করতে থাকে নীরবে আর নিজের পাপের জন্য মাফ চাইতে থাকে। আর 1-1.5 মাস পর হঠাৎ একদিন সকালবেলা নাস্তা খাওয়ার জন্য তার বোনকে ডাকতে যাবে, কিন্তু ঘরের ভেতর থেকে লক করা ছিল। তো ভাবছে হয়তো ঘুম থেকে ওঠে নাই। পরে আবার আসে ডাকার জন্য। অনেকক্ষণ ডাকাডাকি করার পর যখন সারা শব্দ পায় না, তখন দরজা ভেঙে ভেতরে ঢুকে সবাই ধাক্কা খায়। যে এমন অবস্থা যে সিলিং ফ্যানে তার ছোট বোনের দেহটা ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে। আবারও পুলিশে আসে, পুলিশ এসে লাশ নামায়। লাশের শরীরে তেমন কোনো স্পট পাওয়া যায়নি, শুধু গলার মধ্যে আঙ্গুলের দাগ পাওয়া গিয়েছিল। তো এই আঙ্গুলের দাগটা আবার খুব ঝামেলা করেছে, তদন্ত চলে অনেকদিন। পরে আর কোনো আলামত না পেয়ে এটা আত্মহত্যা বলে কেস ডিসমিস করে দেওয়া হয়। এরপর থেকে তার বোন বা তার পরিবারের সাথে আর কোনো ঘটনা ঘটেনি। ছোট বোনের ছেলেটাও বড় হয়ে গেছে এবং তার বড় বোনের শ্বশুর বাড়ির সকলে ভালো হয়, তার ছোট বোনের ছেলেকে আসলে তার একসেপ্ট করে নেয়, নিজেদের বলে মনে করে, এবং বুঝতেই দেয় না তার মাটা কি করেছে, মানে এটা তো বললে একটা ছেলের উপর প্রভাব পড়বে, এটা তারা বুঝতে দেয়নি, এবং ওই বোনকেই সে মা বলে জানে। তো যে আপু তিনি ঘটনা শেয়ার করেছেন, তিনি আসলে নাম প্রকাশ করতে চায়নি, যেহেতু এটা একটা কেস, এখনো কেসটা চলছে, তাই নিষেধ করা এই জিনিসটা যেন আমরা তাদের পরিচয়টা এক্সপোজ না করি। এটা ছিল সিমিয়াপুর একটা ঘটনা, এবং এটা সত্য ঘটনা, যেটার আদলে বলতে পারেন যে তাহলে আপনারা কিভাবে জানলেন যে উনি বমি করছে রাত 3টার দিকে? বমি করার সময় তিনি আসলে ফোন দিয়েছিলেন, আর উনি যে বমি করবেন এটা তার বোন জানতো, কারণ এটা স্লো পয়জন ছিল, সাথে সাথে এফেক্ট হওয়ার কথা ছিল না, এফেক্টটা হওয়ার কথা ছিল পরে। তো এইটা সীমা আপু আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন, এটা আমাদের সীমাপুর ঈদ স্টোরি ছিল এবং খুবই সুন্দর ঘটনা, আমরা এটা পড়ে ফেললাম। আপনাকে অনেক ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ রাসেল ভাই, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। আচ্ছা, আর স্টুডিওতে আসতেই চাই, আর যতদিন ভূতের মাঝে আসবোই ইনশাআল্লাহ, এই আর কি। তো এইটা কাহিনীটা রাসেল ভাই আমাকে বলেছে অনিক চট্টোপাধ্যায়, সে কলকাতার ছেলে, ওর প্রথম ইউনিভার্সিটি লাইফের কাহিনী। সো সে ওই সময়টায় পড়াশোনা করতে যায়, আজ থেকে 5-7 বছর আগে আর কি। আচ্ছা, সে নয়নিতালে পড়াশোনা করতে যায়। আচ্ছা, তো যে জায়গাটা পড়াশোনা করতে যায়, সে বলেছে ওই জায়গাটা বেশ মানে একটু শহর থেকে দূরে, লাইক সাবার্ব টাইপের একটা এলাকা, মানে মুফাসসল শহর টাইপ। আচ্ছা। তো স্পেশালি ওই জায়গায় যাওয়ার কারণ হচ্ছে ও যে সাবজেক্টে পড়াশোনা করতে, এটার জন্য নাকি ওই জায়গাটাই ভালো ছিল তার। তো ও যখন যায় ওখানে যাওয়ার জন্য, সারাদিন আপনার জার্নিতে চলে যায় ওর, এবং ও যখন ওখানে পৌঁছায় তখন প্রায় রাত 8টা-9টা বাজে, এরকম একটা সময়। তো বাস থেকে নামার পরে ও দেখে যে বেশ জনশূন্য আর কি, কাইন্ড অফ লাইক মানুষজন একদমই নাই বলা চলে। তো হেঁটে হেঁটে এসে দেখে যে একজন আছে, মানে রাস্তায়, মানে মুদি বিক্রেতা, যে চকলেট, সিগারেট এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। তো তার থেকে এসে সিগারেট কেনে এবং কিছু চকলেট কিনে, কেনার পরে ও জিজ্ঞেস করে যে আমি অমুক জায়গায় যাবো, এখানে কিভাবে কি পাবো, মানে আমার যাতায়াতের জন্য কি আছে, ব্যবস্থা আছে? আচ্ছা। তো সে বললো যে এখানে ওরকম ব্যবস্থা তো ওরকম নাই, কিছু পাবা না। তো এক ধরনের শ্যালো মেশিন টাইপের চালিত আর কি, একটা রিক্সা টাইপের আছে, আর আছে হচ্ছে এক ধরনের টাঙা, এবং সেই টাঙাগুলো তুমি পাবা কিনা এখন শিওর না। আচ্ছা। এটা হচ্ছে যে কারণ দিনের বেলায় এগুলো চলে যায় এখান থেকে, সন্ধ্যার পরে পাওয়া যায় না। তো তোমার জন্য ভালো হয়, রাস্তাটা সুবিধার না, তুমি এখানেই থেকে যাও, বাস স্ট্যান্ডে কোথাও থেকে যাও, এখানে তো আরো 2-1 জন মানুষ আছে, ওখানে তো কাউরে পাবা না রাস্তায়।
তো অনেক বলতেছে যে এত রাতের বেলা মানে এমন কোনো রাত হয় নাই, 8-9 বাজে, এই সময় তোমাদের এই এলাকাটা এত নিস্তব্ধ কেন হয়ে যায়? তো বলতেছে এটা গ্রামের জায়গা এন্ড এই মানে আর কি বেশ গ্রাম্য জায়গা, ইটস নট এ সিটি। এবং ওর সাথে কমিউনিকেশন করছে সে ইংলিশে। হ্যাঁ, মানে এটা সিটি না, এখানে তুমি এরকম সুবিধা পাবা না যেরকম যেতে চাও। সো তুমি যদি টাঙ্গা পাও এটা তোমার জন্য ভাগ্যের ব্যাপার, টাঙ্গা না পেলে তো কিছু করার নাই। তো যাই হোক, অনেক ওখানে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে কর্নারে একটা জায়গায় সে সিগারেট খায়, বসে থাকে একটা ইসের পর, বসে চিন্তা করে যে এখন কি করব। তো এরকম চিন্তা করতে করতে সে চিন্তা করে যে আমি একটু আশেপাশে হেঁটে দেখি কি অবস্থা। আচ্ছা। এখানে তো বাস স্ট্যান্ডে টাঙ্গালা নাও আসতে পারে। সো ও যেটা করে, ওর হাতের যে একটা লাগেজ ছিল, সে লাগেজটা হচ্ছে আপনার ট্রলি লাগেজ, টেনে নেয়, ওইটা নিয়ে সে হাঁটে। আচ্ছা। তো একটু সামনে যাওয়ার পরে ও হাঁটতে হাঁটতে যে দেখে যে দূরে মনে হচ্ছে ছায়ার মতো কিছু একটা দাঁড়ায় আছে গাছের ইসে, যে দুই পাশেই গাছ, মাঝখানে মনে করেন যে আলো পড়তেছে, আকাশের আলো কিছুটা, মানে এমন কোন আলো না, মানে অন্ধকারে হালকা গাছের ওই চাঁদের আলোতে জায়গাটা একটু একটু আলোকিত লাগছে। আচ্ছা। এবং বেশ ঠান্ডা পড়ে গেছে তখন জায়গাটাতে, কারণ মানে ওই জায়গাটা মানে প্রধানত হচ্ছে শীতটা বেশি পড়ে আর কি, কিন্তু একটু যেহেতু সাবার্ব এলাকা, গাছগাছালি বেশি, শীতটা বেশি পড়ে। তো মানে বেশ টকটক করে কাঁপতে কাঁপতে হেঁটে হেঁটে ছায়ার দিকে যায়, যেখানে কি দাঁড়ায় আছে, ওটা কি মানে মানে কোনো বাসা নাকি, মানে হোয়াট ইজ দিস। তো কাছাকাছি আসতে দেখে সেখানে একটা টাঙা, আচ্ছা, টাঙা গাড়ি। ইটস লাইক ওর যেটা বলছে, এটা মানে পুরা ফুল ফ্রেজ একটা ঘোড়ার গাড়ি না, ঘোড়াই টানে এটাকে, বাট ছোট টাইপের, মানে পিছনে কোচটা হচ্ছে এত ছোট, মানে হাইয়েস্ট একজন ঘোড়া, একটা ঘোড়া টেনে নিয়ে যাবে এটাকে। কাইন্ড অফ লাইক কলকাতায় একসময় যে আদম গাড়ি, এখন আছে কিনা আমি জানি না, আচ্ছা, ওরকম টাইপের আর কি। সো তো ওখানে যে দেখে যে ওরকম একটা গাড়ি আছে এবং তার সাথে ঘোড়াও আছে, কিন্তু মানুষ নাই। তো মানে খুব থতমত খেয়ে যায় যে ঘটনাটা কি, মানুষ নাই, টাঙা গাড়ি দাঁড়ায় আছে। তো কিছুক্ষণ বসে থাকে, একটু পরে সে হাতে সিগারেট শেষ হয়েছে, সিগারেটটাকে ফেলে দেয়, ফেলে দিয়ে পা দিয়ে নিভে ফেলে। তো সিগারেটটা ফেলে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখে যে ওইখানে মানে পাশে গাছগাছালি যে জায়গাটা, ওখান থেকে একজন মানুষ বের হয়ে আসছে। বের হয়ে এসে তাকে বলতেছে, মানে ওখানকার মানে লোকাল ভাষার সাথে হিন্দি মিশানো আর কি, যে কোথায় যাবা। তো বলে যে আমি তো অমুক জায়গায় যেতে চাই, তো তুমি কি যাবা নাকি। তো ওরে বলছে যে ব্যাঠো, বসো পিছনে। তো ও কোনো কথা না বলে সুন্দরও মনে করে যে এর থেকে ভালো সুযোগ তো আর নাই। এই বাস স্ট্যান্ডে কিছু নাই, বাস স্ট্যান্ডের আশেপাশে কোনো হোটেলও নাই, কোথাও নাই, ওখানে বসে রাত কাটানোর বেড়ার চলে যাই। তো বসে ওর যে ইটা, ওই ইসে উঠে বসে তার যে লাগেজ থেকে খুলে সে পাতলা একটা সোয়েটার সে গায়ে দেয়। আচ্ছা। তো গায়ে দেওয়ার সময় তার হাতে ওই যে আপনার ছিল একটা ম্যাগাজিনটাও সে বের করে নেয় হাতে, মনে করে যে কোথাও যদি যে সে পড়তে পারে বা কিছু, মানে জাস্ট টু হ্যাভ সামথিং ইন হিজ হ্যান্ড, ওকে, এরকম একটা নিয়ে এসে বসে। তো বসে সে ওখান থেকে আপনার যাওয়া শুরু করে আর কি, টাঙা চালাচ্ছে। তো বেশ অনেক দূর যাওয়ার পরে ও দেখতেছে যে সামনে যে জায়গাটা, সেই জায়গাটাতে আপনার দুই পাশে গাছ নাই, বেশ প্রান্তরের মতো, মানে বেশ মাঠ টাইপের, এবং মানে চাঁদের আলোটা এমন ভাবে পড়ছে পুরো জায়গাটা ঝকঝক দেখা যাচ্ছে জায়গাটা। তো ও খুব এনজয় করা শুরু করে, খুব এনজয় করা শুরু করে। সে মনে করে যে মানে দিস ইজ এ ভেরি নাইস থিং টু ডু, এই জায়গায় মানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা, তার এই যাওয়াটাই একটা সার্থকতা লাগতেছে। তো এরকমও যায়। তো টাঙ্গালাকে জিজ্ঞেস করে যে এখানকার পরিবেশ কেমন, মানে কিছু প্রশ্ন করার চেষ্টা করে লোকটাকে। লোকটা দেখাচ্ছে তার কথাবার্তা খুব একটা উত্তর দিচ্ছে না, এড়ায়, এবং ওই রাস্তার ঘোড়ার খুরের শব্দে আর মানে খুব চাপা পড়ে যাচ্ছে, আর বাতাস চলছে, খুব শোঁ বাতাস চলছে। তো এই সময় মানে এক সময় চুপি হয়ে যায় যে ব্যাপারটা কি। তো ওই জায়গাটা যখন পার হয় তখন দেখে যে সে আপনার আবার একটা এরকম তৈরি হচ্ছে রাস্তা, যেখানে দুই পাশে গাছ, এবং এইবারে গাছটা খুব ঘন হয়ে জন্মাইছে, মানে চাঁদের আলো প্রায় ঢুকতেছেই না, জায়গাটা বেশ ঘুরঘুরটি অন্ধকার। তো ওর বুকের মধ্যে কেমন যেন ছ্যাদ করে ওঠে, মনে হয় যে এই অন্ধকারে ঢুকে যাচ্ছে, কেমন জানি লাগে ওর কাছে। ইটস লাইক একটা কেভে, বা আপনার যদি একটা ইসে প্রবেশ করে মানুষ, ধরেন একটা মানে টানেলে প্রবেশ করে, কাইন্ড অফ লাইক গাছের টানেল বলা যায় যেটাকে। তো ওখান থেকে ঢুকে যায় ঘোড়ার গাড়িটা। তো যখন সেখানে ঢুকে তখন না, ও অলমোস্ট কিছু দেখতে পায় না রাসেল ভাই, যেটা হয় যে শুধু ঘোড়ার শব্দ শুনতেছে, ঘোড়ার খুঁড়ের শব্দ, আর অন্ধকার, এবং অন্ধকারটা খুব জেঁকে বসছে। তো এই সময় ও মানে টের পায় ওর পেছনে কেউ, জাস্ট লাইক আমরা যদি রিক্সায় কেউ, মানে আমরা পা দিয়ে উঠে কারো ঘাড়ের মধ্যে এরকম
সুড়সুড়ি দেই, কাইন্ড অফ লাইক দ্যাট। ওর ঘাড়ের মধ্যে শীতল কোনো স্পর্শ, লাইক খুব মানে আইস কোল্ড কোনো টাচ ঘাড়ের কাছে, এবং ও খুব চমকা উঠে লাফ দিয়ে উঠে হাত দিয়ে দেখে যে কিছু নাই, এবং তখন মনে হয় যে কেউ দুষ্টুমি একটা হাসি দিয়ে পাশে চলে আসছে, এরকম একটাই। তো ও খুব ভয় পেয়ে যায়, ও হাত দিয়ে ওই যে টাঙা চালাচ্ছে তার জামা চেপে ধরে, তো দেখে যে টাঙাওয়ালা বেশ চাপা হাসি দিয়ে কাইন্ড অফ লাইক মজা পেলে যেরকম কাইন্ড অফ লাইক দ্যাট, কেউ মজা করে যে কারোর সাথে আসে ওরকম হাসি দিয়ে বসে যে ব্যাটে রাখো চুড়েল হ্যাঁ, বসে থাকো চুড়েল। তো ও তো এটার সাথে পরিচিত এই জিনিসগুলো, যেহেতু সে ভারতের ছেলে এবং সে ভারতের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন মিথ, চুড়েল সম্বন্ধে আমি অনেকে হয়তো শুনছে, চুড়িয়াল হোয়াট ইজ চুড়েল। চুড়েল ইজ আমাদের বাংলাদেশে আমরা যেটাকে অনেকে শাকচুন্নি বলে, অনেকে পেতনি বলে, সামথিং লাইক দ্যাট, বাট ভারতে হয়তো প্রচলিত আছে। অনেকেই চুড়েল সম্বন্ধে অনেক কিছু আমাকে বিস্তারিত আরো বলছে, আমি নিজেও জানতাম, ওর কাছ থেকে আরো কিছু শোনা, যে ওরা যেটা আমরা অনেকে ডাকিনি বলি আমাদের এখানে, ইট কাইন্ড অফ লাইক দ্যাট। এরা পথ দিয়ে আপনাকে নিয়ে যাবে, কোথাও চুবিয়ে মারবে, কখনো তারা আপনাকে ডিসগাইজ করে সুন্দর কোনো মেয়ে সেজে আসে, এরকম কাইন্ড অফ লাইক দ্যাট। অ্যাকচুয়ালি মানে টু বি ফ্র্যাঙ্ক এগুলো হচ্ছে সবই হচ্ছে জিন, সোর্ট অফ এ জিন। বাট এনিওয়েজ আমি ওর বিশ্বাসেই থাকলাম বা ওর কথাতেই থাকলাম যে ওটা চুড়েল। ওকে যখন এটা বলল, ও তখন ওর গায়ের লোম সব একসাথে দাঁড়ায় গেল। আচ্ছা, এবং মানে ওর মনে হচ্ছে যে আমি এখানে না থাকাটাই বেটার ছিল, মানে কেন আমি এখানে আছি, এরকম একটা বোধ তার মধ্যে আসলো। এবং যখন সেই বোধটা পাইছে তখন তার মনে হলো ঠিক তার পাশেই কেউ বসে আছে সিটে, কোনো নারী, এবং যতটুকু সে স্পর্শ বুঝতে পারতেছে তার শরীরের সাথে স্পর্শ, মানে তার কাপড়ের প্যান্টের সাথে তারই মনে হচ্ছে একটা বরফের টুকরা তার পাশে বসা। এবং মানে ও বলার মতো না, ইন দ্যাট পয়েন্ট ও যেটা করছে, ওর যে লাগেজ নিয়ে চিন্তা করছে যে আমি ওই গাড়ি থেকে লাফ দিয়ে পড়ে যাব নিচে। বাট তখন সে মনে করছে এখান থেকে কোনোভাবে সরতে হবে আমাকে, হ্যাঁ এখান থেকে পড়লে তো আমি শেষ, মানে আমার এটা চিন্তা করে সে ওই মানে পড়ার চিন্তাটা মানে লাস্ট মোমেন্টে তার ওই জ্ঞানটুকু রাখছে যে সে ওখান থেকে পড়েনি। সে চিন্তা করতেছে যে এখানে বেরিয়ে যায় কোনো মতে। তো ওই যে গাড়িটা যখন নাকি ঠিক ওই দূরে দেখতেছে লাইট, ওই টানেলের মতো জায়গাটা যখন পার হয়েছে সে তখন ওখান থেকে লাফ দিছে, এবং সে কোনো লাগেজ টাগেজ কিছু ছাড়াই লাফ দিয়ে পড়ছে। ওখানে পড়ে সেই জায়গাটা পড়ছে, দেখছে সামনে ধুধু মাঠ, লাইক প্রান্তরের টাইপের, দৌড়ানো শুরু করছে। দৌড়াচ্ছে, ওর বুঝতে পারতেছে ওর পিছনে কিছু আসতেছে কিনা। দৌড়াতে অনেক দূর পর্যন্ত গেছে, যে দেখছে যে একটা বাসার মতো, মানে কয়েক সারি বাসা ওখানে আর কি, এরকম মানে একতলা বাসার মতো আছে, সেখানে হয়তো বার্ন টার্ন গোয়াল টোয়াল আছে এরকম কিছু। তো ওখানে বাসার সামনে গেছে, তো ফিরে দেখে যে পেছনে একটা নারী মূর্তি আসতেছে। নারী মূর্তি কিভাবে বুঝছে, সে চুল উঠতেছে, চাঁদের আলোয় দেখতেছে, এবং মানে সেটা মানে খুব স্বল্প বসনা উড়ে আসতেছে, এবং মনে হচ্ছে মাটির থেকে, মানে মাটিতে হেঁটে না, মানে মাটিতে বাতাসে সে ভেসে আসতেছে মাটির খুব কাছাকাছি সময় ধরে। এবং ওর যখন খুব কাছে চলে আসছে তখন সে ওখানে জ্ঞান হারায় ফেলছে, তখন আর তার জ্ঞানটা থাকেনি। তো পরবর্তীতে মানে ও জানে না কতক্ষণ সে বেহুশ ছিল, ওর হুশ ফিরে দেখে যে একটা ঘরের মধ্যে সে, এবং সেখানে আপনার এই জ্বলতেছে, বাতি জ্বলতেছে কম পাওয়ারের, একটা লোক, তার সাথে একটা মহিলা, তারা, এবং সে মহিলাকে দেখেও ভয় পাওয়া শুরু করছে, প্রচন্ড ভয় পাচ্ছে। তখন তাকে বলতেছে কি হয়েছে তোমার, জিজ্ঞেস করতেছে ওকে, বলতেছে যে আমি তো আসছি, আমি বাইরের থেকে আসছি, ক্যালকাটা থেকে আসছি, এখানে এরকম সিচুয়েশন, কিছু বলতে পারছে আর কি। তখন তাকে বলছে যে এটা কিছু না, এখানকার রাস্তাঘাটে রাতের বেলা এরকম অনেক কিছু দেখা যায়, সো তুমি চিন্তা করো না, তুমি এখানে আসো আমাদের বাসায়, তুমি থাকো, তারপর তোমাকে সকালে আমরা পৌঁছায় তার ব্যবস্থা করব। তো অনেকের রাতে খুব জ্বর আসে, মারাত্মক আকাশ পাতাল জ্বর, এবং সে তখন শুধু কষ্ট করে মানে বোঝাতে সক্ষম হয় ওদেরকে যে আমি যে কলেজে বা ইউনিভার্সিটি আসছি ওখানে একটু খবর দেন, ওখানকার কেউ এসে আমাকে নিয়ে যাবে। এবং আলটিমেটলি তারা এসে ওকে নিয়ে যায়, এবং ও ওখানে পরে ছিল বহুত দিন, ওখানে সে গ্রাজুয়েশনটা কমপ্লিট করছে অনেক। এবং ওই এলাকাতে এই ধরনের প্রচুর আরো মিথ আছে, এবং আরো এই ধরনের কিছু কাহিনী আছে। সে বলছে যে হি ক্যান সেন্ড মি ওভার লেটার অন, যে ওইখানকার ঘটনা আরো যেগুলো আছে সেটা, মানে এই সাবার্ব এলাকা, কিছুটা পাহাড়ি টাইপের এলাকা হতে নাকি এই ধরনের জিনিস অনেক বেশি দেখে। আর এই চুড়েল টাইপের ব্যাপারটা কিন্তু রাসেল ভাই আমি এর আগে অনেকের কাছে শুনেছি, একটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, যে আমি শুনেছি যে আমার নানারা একসময় পাকিস্তানে থাকতো, যখন দেশ
ছিল বিভাগের আগে, তখন ওনারা শুনেছিল যে ওনার এক ফ্রেন্ড এরকম একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স, আমার নানার বন্ধু, আমার নানা মারা গেছে এখন, বাট ওনার এক বন্ধুর কথা বলছি, যে উনি গাড়ি দিয়ে আসছিলেন এবং উনি দেখেছেন যে ঠিক আপনার গাড়ির সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, এবং ঠিক আমরা যেমন হিন্দি মুভি বা কোনোটাতে শুনি যে লাইক কালো কাপড় পরা বা সাদা কাপড় পরা, কাপড়ের কালারটা আমার ঠিক মনে নাই, বাট এখনো মনে আছে, বলছে যে দাঁড়িয়ে ছিল এরকম, এবং উনি ওখানে থামান নাই গাড়িটা, উনি চালায় গেছেন গাড়ি। আচ্ছা, উনি চালায় যাওয়ার পর যেটা হয়েছে, গাড়ি ভেদ করে উনি চলে গেছে। মহিলাটার মুখটা মনে হলো উইন্ডশিল্ডের মধ্যে এসে একটা হাসি দিয়ে পার হয়ে গেছে, এবং উনিকে যখন পার হয়ে গেছে তখন ওনাকে নাকি বলছে যে তুই তোর গাড়িতে থাকাতে বেঁচে গেলি, এরকম আর কি ওখানকার ভাষায়। তো কারণ হচ্ছে ওনার গাড়ির যে রিয়ার ভিউ মিরর, ওখানে উনি একটা ছোট্ট কোরআন শরীফ ঝুলা রাখতো তখন। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, এটা কিন্তু অনেক আগে পাকিস্তান আমলের একটা ঘটনা। তো এই ধরনের জিনিস ভারত পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলগুলোতে কিন্তু অনেকেই দেখে, চুড়েল বা ডাকিনি যেটাকে বলেন, এটাই রাসেল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চমৎকার একটা ঘটনা দিয়ে আমরা শুরু করলাম আজকে। একটা খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিতে চাই, আজকে তো আমরা কোনো ব্রেক নিচ্ছি না, একটা না করে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করি ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটির শিরোনাম হচ্ছে জোয়ারের অভিশাপ। আপনারা তো বুঝতেই পারছেন আমি ঘটনাটি কেমন হতে যাচ্ছে। রাত তখন 2:30, চারপাশে নিঝুম, শুধু নদীর পানির ছলাৎ ছলাৎ শব্দ। কুয়াশায় ঢাকা মেঘের নদীর বুকে এক নৌকায় জাল ফেলছেন এক বৃদ্ধ রহমত চাচা। তিনি জানতেন না আজ তার জালে মাছ নয়, অন্য কিছু উঠতে যাচ্ছে। নদীতে আজ একদমই কোনো মাছ নেই, বাতাস একদম বন্ধ হয়ে আছে, যা মাঝ নদীতে অস্বাভাবিক। রহমত চাচা যখন তার জালটি টেনে তুলছিলেন, হঠাৎ অনুভব করলেন জালটা অস্বাভাবিক ভারী, যেন নিচে কেউ ওটাকে টেনে ধরে রেখেছে। নৌকার পাশে রাখা হারিকেনের আলোতে তিনি দেখলেন পানির ঠিক নিচেই বিশাল এক কালো ছায়া স্থির হয়ে আছে। ওটা কোনো সাধারণ মাছ নয়। মাছ হলে লেজ ঝাপটাতো, কিন্তু ওটা ছিল পাথরের মতো নিথর। সাহস করে রহমত চাচা যখন জালটা নৌকার কিনারে আনলেন টানতে টানতে, হঠাৎ একটা মানুষের মতো ফ্যাকাশে হাত জালের ভিতর থেকে বেরিয়ে নৌকা আঁকড়ে ধরল। ভয়ে রহমত চাচার কলিজা শুকিয়ে গেল। মুহূর্তের মধ্যেই পানির নিচ থেকে ভেসে উঠল এক জোড়া বড় বড় চোখ, যাতে কোনো মনি নেই। পুরোটা সাদা এবং বিশাল একটা হা করা মুখ, যেন সারি সারি ধারালো দাঁতগুলো চিকচিক করছে। ওটা মানুষ নয়, বরং ওটা পানির নিচে এক অভিশপ্ত প্রাণী। রহমত চাচা এক মুহূর্ত দেরি না করে হাতের দা দিয়ে জালটা কেটে দিলেন। সাথে সাথে নৌকাটা আবার জোরালো দুলে না, ওই দুলে আবার স্বাভাবিক গতিতে আসলো। এরপর রহমত চাচা এক মুহূর্ত রহমত চাচার সাথে সাথে তিনি আর পিছনে না তাকিয়ে পাগলের মতো বৈঠা মারছেন কিনারের দিকে যাবে। রহমত চাচা যখন হাঁপাতে হাঁপাতে তীরের দিকে নৌকা বইছিলেন, ঠিক তখন তিনি ভাবলেন হয়তোবা বিপদ কেটে গেছে, কিন্তু আসল বিভীষিকা তখনও বাকি ছিল। গল্পের পরবর্তী অংশটি, নৌকা যখন তীরের কাছাকাছি, ঠিক তখনই রহমত চাচা অনুভব করলেন ওই নৌকাটার এগোচ্ছে না সামনের দিকে। লগি দিয়ে নিচে ঠেলতে গিয়ে দেখলেন ওই লগিটা কোনো বালতিতে নয়, বরং কোনো মাংসের মতো কিছুর উপরে গিয়ে পড়েছে। কোনো বালিতে না, মানে আমরা যে লগি দিয়া নৌকাটা ঠেলি সামনের দিকে, ওই ঠেললে তো বোঝা যায় যে নদীর বালুর ভিতরে লগিটা ঢুকে গেছে, কিন্তু
তিনি খেয়াল করলেন সেটা কোনো বালু নয়, বরং একটা কোনো মাংসের মধ্যে ঢুকে গেছে। তো হঠাৎ করে পানির নিচ থেকে একটা গম্ভীর জোরে গলার শব্দ ভেসে এলো, ঠিক যেন কেউ পানির নিচ থেকে গুম গুম করে কথা বলছে। নৌকার চারপাশ দিয়ে পানি গোল হয়ে ঘুরতে শুরু করলো এবং রহমত চাচা দেখলেন তার নৌকার চারপাশ ঘিরে কয়েক ডজন সেই সাদা চোখ পানির নিচ থেকে তাকিয়ে তাকে দেখছে। তারা আক্রমণ করছে না, শুধু স্থির হয়ে আছে। হঠাৎ এক বরফ শীতল হাত তার লুঙ্গির কোনা খামচে ধরল। রহমত চাচা চিৎকার দিয়ে নৌকার মাঝখানে আছড়ে পড়লেন, হারিকেনটা উল্টে গেলেন এবং তেলের আগুন নৌকার এক কোনায় আগুন ধরে গেলেন। আশ্চর্যের বিষয় হলো, আগুনের আলো ছড়াতেই পানির সেই ছায়াগুলো দ্রুত গতিতে সরে গেল। রহমত চাচা বুঝলেন এই অন্ধকার রাজ্যের প্রাণীরা আলোকে জমের মতো ভয় পায়। তো এই প্রাণীটা কি ছিল এবং কেনই বা রহমত চাচাকে ক্ষতি করতে চাইল? রহমত চাচা যখন বালিতে আছড়ে পড়লেন, তিনি ভাবলেন সূর্যোদয় পর্যন্ত বোধহয় তিনি আর বাঁচবেন না। তো রহমত চাচা এইবার বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করলেন এবং তিনি বিষয়টি যখন মনে করছিলেন, ওই সময় তার শরীরের হাড় হিম করা দৃশ্যটি ঘটল তখন যখন তিনি সাহস করে শেষবারের মতো নদীর দিকে তাকালেন। আগুন নিভার পর চারপাশে আবার ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। রহমত চাচা দেখল নদীর মাঝখানে যেখানে তার নৌকাটা ভাসছিল সেখানে প্রাণীর প্রচণ্ড বেগ ঘুরতে শুরু করেছে। হঠাৎ সেই ঘূর্ণি পানির ওই থেকে একটা বিশাল কালো শরীর পানির উপরে উঠে এলো। ওটা কেবল একটা মাছ নয়, আর মাছ মানুষের এক বিভৎস সংমিশ্রণ। তার পিঠের উপর ধারালো কাঁটাগুলো চাঁদের আলোয় রূপলি রঙের মতো চিকচিক করছিল। প্রাণীটি তার দীর্ঘ ঘাড় ঘুরিয়ে সরাসরি রহমত চাচার দিকে তাকালো। তার সেই মণিহীন সাদা চোখ দুটো থেকে যেন এক ধরনের সম্মোহীন শক্তি বের হচ্ছিল। রহমত চাচা অনুভব করলেন তার শরীরটা পাথর হয়ে গেছে। তিনি এক পাও নড়তে পারছে না। প্রাণীটি তার অদ্ভুত হাত দিয়ে রহমত চাচার ফেলে আসা ছেঁড়া জালটা টেনে তুলল। জালের ভিতর আটকে থাকা কয়েকটা মাছ সে এক নিমিষে গিলে খেয়ে নিল। তারপর এমন এক বিকট শব্দ করল যা অনেকটা মানুষের কান্নার মতো শোনালো। পরের দিন সকালে যখন গ্রামের লোকজন তাকে উদ্ধার করতে এলো, তারা নদীর পাড়ে রহমত চাচার পায়ের ছাপের পাশে আরো কিছু ছাপ দেখতে পেল। সেগুলো কোনো মানুষের পায়ের ছাপ ছিল না, ঠিক দীর্ঘ নরকযুক্ত কোনো প্রাণীর ছাপ ছিল, যা জল থেকে উঠে এসে আবার জলেই ফিরে গেছে। রহমত চাচা তার বাম হাতের কবজিতে 5টি আঙ্গুলের কালো দাগ বসে গিয়েছিল। ডাক্তাররা বলে এটা কেবল কালশিটে, কিন্তু গ্রামের কবিরাজ এগুলো আস্তে আস্তে বলেন, জলের দেবতাকে ও ছুঁয়ে ফেলেছে, ওকে আর ফেরানো সম্ভব না। ঠিক 3 দিন পর মাঝরাতে রহিম চাচা বিছানা থেকে নিখোঁজ হয়ে যায়। তার ঘরের দরজার ভেতর থেকেই বন্ধ ছিল, কিন্তু জানালার গ্রিলগুলো এমনভাবে বাঁকানো ছিল যেন কোনো অতি প্রাকৃতিক শক্তিশালী কিছু ওগুলোকে টেনে দুমড়ে মুচড়ে দিয়েছে। আজও সেই গ্রামের মানুষ বিশ্বাস করে রহমত চাচা মারা যাননি। বর্ষার রাতে যখন মেঘনা ফুলে ফেঁপে ওঠে, তখন নদীতে একটি ছায়া নৌকা দেখা যায়। সেই নৌকায় একজন বৃদ্ধ গলি ঠেলেন, আর তার পিছনে পানির নিচে শান্ত হয়ে বেড়ায় সেই অভিশপ্ত বিশাল
মাছের মতো ছায়া মানব অথবা হিংস্র প্রাণী। তো এরপরে এই গ্রামবাসী সবাই যখন এই বিষয়কে নিয়ে চিন্তা করলো যে কোথায় গেল রহমত চাচাকে নিখোঁজ হওয়ার ঠিক 1 বছর পর গ্রামের এক তরুণ, সেও জেলে, তার নাম কাশেম, একই জায়গায় মাছ ধরতে গিয়েছিল। সে রহমত চাচার গল্প বিশ্বাস করতো না। সে ভাবতো ওগুলো বুড়ো মানুষের কাল্পনিক কথা। রাত ঠিক 12টা কাশেম দেখলো নদীর মাঝখানে একটা জায়গা একদম স্থির হয়ে আছে, অথচ চারপাশে প্রবল স্রোত। কৌতূহলবশত সে নৌকাটা নিয়ে সেই স্থির পানির দিকে গেল। পানির উপর সে কিছু একটা ভাসতে দেখলো। কাছে গিয়ে দেখলো ওটা একটা পুরনো মরিচা ধরা হারিকেন, ঠিক রহমত চাচার সেই হারিকেনটার মতো। আশ্চর্যের বিষয় হলো, পানির উপর ভাসমান থাকলেও হারিকেনের ভিতরে মিটিমিটি শিখা জ্বলছে। কাসেম যখন হারিকেনটা হাত দিয়ে ধরতে গেলেন, অমনি পানির নিচ থেকে একটা বিকট শব্দে জল রাশি ফেটে পড়ল। সেই বিশাল নরখাদক মাছটি এবার সরাসরি নৌকার উপর লাফিয়ে ওঠে। মাছটার গায়ের রং এখন ফ্যাকাশে সাদা, আর তার পিঠের কাঁটাগুলো মাঝে দলা পাকানো মানুষের চুল আটকে আছে। কাসেম আতঙ্কিত হয়ে গেল। মাছটার পেটের কাছে রহমত চাচার সেই নীল রঙের লুঙ্গি ছেঁড়া অংশ এখনো গেথে আছে। কাসেম তার তীরে ফিরতে পারেনি আর। সকালে তার নৌকাটি পাওয়া যায় একদম অক্ষত অবস্থায়, কিন্তু নৌকার ভিতর কিছু মানুষ ছিল না। ছিল এক তাল পচা কাদা আর জালের ভিতর আটকে থাকা একটা মানুষের কবজি, যেখানে 5টি আঙ্গুলের কালো দাগ স্পষ্ট। আজও সেই গ্রামের মানুষ বলে, মেঘনা নদী কখনো তার শিকার ছেড়ে দেয় না। আপনি যদি কখনো রাতে নদী পার হন আর দেখেন পানির নিচে ফ্যাকাশে ছায়া আপনাকে অনুসরণ করছে, তবে ভুলেও হারিকেন বা টর্চের আলো ফেলবেন না, কারণ তারা আলোর সন্ধানেই উপরে আসে। আর তারপর শুধু শোনা যায় পানির এক বিশাল ঝাপটা, আর বাকিটা চিরস্থায়ী নীরব, মানে সবকিছু শেষ করে দেয়। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে ভাইয়া অবশ্যই শেয়ার করবেন। আপনাদের লং ভূতে ভেবে আমি সরাসরি গিয়ে ঘটনা শেয়ার করতে চাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিয়ার লিসেনার, আজকের এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আমরা কিন্তু প্রথমে আপনাদেরকে একটা মেইল শোনানোর চেষ্টা করেছি, তারপর থেকে কিন্তু আমরা একের পর এক সকল বাছাই করা ঘটনা এবং অনেক অডিয়েন্সের সত্য ঘটনা কিন্তু তুলে ধরা হয়েছে আপনাদের মাধ্যমে। লিসেনার্স, আপনারা যদি চান আমাদেরকে আরও ভালো ঘটনা দিতে হবে, আমরা কিন্তু আপনাদের চাওয়া অনুযায়ী আরও ভালো ঘটনা তুলে ধরবো। ভূত এফএম আমরা অনেকেই অনেক জায়গা থেকে শুনছি। ভূত এফএম আমাদের অনেক মানুষ কিন্তু আমাদেরকে পছন্দ করছে। তো আমি বলবো যে যারা ভূত এফএম ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ভূত এফএম ভালোবাসেন না তারাও ভূত এফএম সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা মাঝে মাঝে এমন ঘটনা নিয়ে আসি যে ঘটনা না শুনলে আপনাদের কোনোভাবেই আমি মনে করি যে ভালো লাগবে না। কেননা এই ঘটনাগুলো যে মানুষের মন কেড়ে নেয় তা আমি জানি। আমিও একসময় ভূত এফএম শুনতাম না, মনে হতো টাইম ওয়েস্ট। কিন্তু এই বাংলাদেশের ভিতরে মানুষের সাথে কত পরিবেশে কত জায়গায় কত মানুষের সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে যা আপনি বিশ্বাস করতে পারবেন না। হয়তোবা আপনি ভালো আছেন বিধায় পৃথিবীর সবাই ভালো আছে, এরকম না। এই ভূতের কাহিনী বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়, মাঠে ঘাটে, রাস্তায়, বিভিন্ন জঙ্গলে, বাঁশঝাড়ে, শ্মশানে, বিল্ডিংয়ে, ফ্ল্যাটে, ঘরে, সব জায়গায় এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে, যা আপনি শুধুমাত্র এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমেই সবার সাথে, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাথে কীরকম ঘটনা ঘটে যাচ্ছে, অলৌকিক ঘটনা, সেগুলো জানতে পারবেন। তাই আমি বলবো, আপনারা যারা ভূত এফএম শুনতে ভালোবাসেন, মানুষের জীবনের কষ্টের কথা, ভালোবাসার কথা, আনন্দের কথা, তার সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর বাস্তব ঘটনা শোনার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।